দেশের সংকটে সরকার ও বিরোধী দল একসঙ্গে বসতে প্রস্তুত, সংসদে ঐকমত্য। গুপ্ত ইস্যুতে উত্তপ্ত শিক্ষাঙ্গন, ছাত্রদল শিবির কোথাও কোথাও মারমুখী হচ্ছে। সংসদ ও রাজপথে একাকার হয়ে গণভোটের রায় বাস্তবায়নের কথা বললেন জামাতের আমির। রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। হঠাৎ করে মাঠের রাজনীতিকে আবারও উত্তপ্ত হতে চলেছে, সেই প্রশ্নের উত্তর খুঁজবো আজকের এই আলোচনায়। দেশ সংলাপে আজকের যে শিরোনাম সেটি সংসদ ও রাজনীতি, এই শিরোনামে কথা বলতে আমাদের সঙ্গে সম্মানিত 6 জন অতিথি রয়েছেন। আমি একটু শুরুতেই তাদেরকে পরিচয় করাতে চাই। আমার একদম সর্বডানে রয়েছেন অ্যাডভোকেট হাসনাত কাইম, সভাপতি, রাষ্ট্র সংস্কার আন্দোলন। এরপরেই রয়েছেন আবু আলম শহীদ খান, স্থানীয় সরকার বিশেষজ্ঞ। এবং আমার একদম ডান পাশে রয়েছেন কামরুজ্জামান রতন, সংসদ সদস্য, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, বিএনপি। এবং আমার সর্ববায়ে রয়েছেন ব্যারিস্টার শাহরিয়ার কবির, আইনজীবী, সুপ্রিম কোর্ট। এবং তারপরেই রয়েছেন ডক্টর আতিক মুজাহিদ, সংসদ সদস্য, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি। এবং এরপরে রয়েছেন মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক। আমি 6 জনকেই স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। আমি একটু শুরুতে অ্যাডভোকেট হাসনাত কাইম, আমার একদম সর্বডানে রয়েছেন, আপনার কাছে আমি একটু যেতে চাই। হঠাৎ করে গত বেশ কয়েকদিন ধরে গুপ্ত এই শব্দ ইস্যুতে আসলে রাজনীতি উত্তপ্ত হয়ে উঠছে, বিশেষ করে শিক্ষাঙ্গনগুলো। গুপ্ত থেকে বিভ্রান্তি ও মব সৃষ্টি করছে ছাত্র শিবির, ছাত্র দলের এমন অভিযোগ। ছাত্র শিবিরের পক্ষ থেকে যে অভিযোগটি তারা করেছে যে ট্যাগিং রাজনীতিতে ফিরেছে ছাত্র দল। নির্বাচনের সময় থেকে গুপ্ত শব্দটি নিয়ে বেশ আলোচনা আমরা দেখেছি। তার আগে যদি আমরা বলি, ছাত্র সংসদ নির্বাচন যখন হয় তখন থেকে ক্যাম্পাসগুলোতে শিবিরের বিরুদ্ধে গুপ্ত রাজনীতির অভিযোগ উঠেছে ছাত্রদের মধ্য থেকে। গুপ্ত রাজনীতি আসলে কি রাজনীতিতে দেখছেন কিনা, বা কেন আসলে এই ধরনের শব্দগুলো বা উত্তপ্ত হয়ে উঠছে রাজনীতি, কি বলবেন? ধন্যবাদ আপনাকে এবং যারা শুনছেন এবং আমার যারা সহ আলোচক সবাইকে। মানে আমাদের যেটা হয় যে ধরেন একটা রাজনৈতিক বিরোধ যদি আমাদের মধ্যে থাকে, তাহলে এটার প্রকাশের জন্য আমরা বিভিন্ন রকমের বিষয়কে অবলম্বন করি। তো আমার কাছে মনে হচ্ছে যে গুপ্ত এইটা একটা হচ্ছে তার যে বৈশিষ্ট্য, এইটা নিয়ে এক ধরনের বিষয় তো আছেই, কিন্তু তার চেয়ে তো বড় ব্যাপার হয়েছে যে আসলে এই সরকারি দল এবং বিরোধী দল কিংবা তাদের যে আসলে ছাত্র সংগঠন এবং বিরোধী দলের ছাত্র সংগঠন, তাদের মধ্যে মাঠে এবং সংসদে যে রাজনৈতিক বিরোধিতাটা যেখানে দাঁড়াইছে, সেই বিরোধিতার কেন্দ্রীয় প্রশ্নগুলিকে ঠিকমতো অ্যাড্রেস না করে অন্যান্য জায়গাকে আসলে অন্যান্য অনুষঙ্গকে প্রদান করার যে একটা প্রবণতা বাংলাদেশের রাজনীতি থাকে। যেমন আপনি একজন ট্যাগিং শব্দটা, আমরা যখন ওই রকম ছাত্র রাজনীতি কিংবা বড় হয়েছি তখন ওই ট্যাগিং শব্দটা শুনি নাই। এখন ট্যাগিংটা খুব গুরুত্বপূর্ণ মনে হয় রাজনীতি। আরেকটা হচ্ছে যে গুপ্ত রাজনীতি বলে আমরা আমাদের সময় যেটা জানতাম যে আন্ডারগ্রাউন্ড পলিটিক্স। একটা আন্ডারগ্রাউন্ড পলিটিক্সটা হয়তো যে ধরেন দলের কর্মসূচি এরকম, যেটা হচ্ছে আসলে প্রকাশ্যে রাজনীতিতে এই কর্মসূচি নিয়ে কথা বলতে তখনকার সরকার কিংবা রাজনৈতিক ব্যবস্থা এলাও করতো না। তাইলে তাকে রাজনীতি করার জন্য রাজনৈতিকভাবে তার কর্মসূচিটা যখন সে গোপনে প্রচার করত এবং তাদের অবস্থান যখন তারা গোপন রাখতো, তখন এটাকে বলা হতো যে আন্ডারগ্রাউন্ড পলিটিক্স। এটা গুপ্তকে যেভাবে ধরেন নেগেটিভ অর্থে কিংবা শ্লেষাত্মক ভাবে কিংবা আসলে করার জন্য বলা হচ্ছে, তখনকার আন্ডারগ্রাউন্ড পলিটিক্সকে এইরকম একটা শ্লেষাত্মক ভঙ্গিতে বলা হতো না, বরং আন্ডারগ্রাউন্ড পলিটিক্স যারা করতো তাদের প্রতি তারা যে সাহসী, তারা যে ত্যাগী, তারা যে জীবনের ঝুঁকি নিয়ে মানুষের কজগুলিকে সামনে আনতেছে, সেইটা নিয়ে মানুষের মধ্যে এক ধরনের তাদের প্রতি বরং বাড়তি একটা শ্রদ্ধা বলেন, সমীহ বলেন, তাদের রাজনীতির প্রতি আকর্ষণ বলেন, এগুলি ছিল। এখন যেটা দাঁড়াইছে সেটা হচ্ছে যে আপনি জামাত শিবিরকে নিয়ে, এখন ধরেন শিবিরকে নিয়ে প্রধানত এই আলোচনাগুলি হয়। শিবির আওয়ামী লীগের সময় মনে করা হয়েছে যে তারা এক ধরনের প্রেশারের মধ্যে আছে, তাদেরকে আসলে ব্যাড নেম দিয়ে তাদেরকে তখনকার সরকার কিংবা সরকারি ছাত্র সংগঠন তাদের উপর জুলুম করছে কিংবা তাদের উপর নির্যাতন করছে। এই রকমের পরিস্থিতিতে সাধারণভাবে এর আগে গুপ্ত রাজনীতি যেটা, সে তার নিজের রাজনীতি করত, নিজের রাজনীতি করার জন্য সে আন্ডারগ্রাউন্ডে গেছে, সে তার পরিচয় গোপন করে। এখন যেটা সেটা পরিচয় গোপন করে তার প্রতিপক্ষের মধ্যে অবস্থান নেওয়া। ধরেন শিবির তার যে রাজনীতি এটা পরিত্যাগ করলো, দৃশ্যত পরিত্যাগ করে যে জুলুম করতেছে জুলুমের অংশীদার হইল এবং সেইখানে সে জুলুমবাজের ভূমিকায় অবতীর্ণ হইল, জুলুম করলো,
করে জুলুমবাজ হিসেবে এই সংগঠনকে হয়তো তারা এটা বলতে পারে যে আমাদের এই সমস্ত কাজের কারণে বা এগুলিকে মানে সরকারি দল অনুমোদন করছে বলে তো আমরা এটা করতে পারছি, করার কারণে তারা আসলে জনগণের চোখে আরো বেশি জুলুমবাজ হিসেবে চিহ্নিত হয়েছে। এবং যখন তারা দেখছে যে অন্য একটা ঘটনা ঘটছে, পট পরিবর্তন হয়েছে, তখন তারা বলছে যে না, আমরা তো এটা ছিলাম না, আমরা তো ওইটা ছিলাম। তাতে দুই রকমের প্রবলেম তৈরি হয়। একটা হচ্ছে যে আপনি আগের দিন পর্যন্ত সমস্ত সুযোগ সুবিধা ভোগ করলেন, আপনি অন্য মানুষের উপর জুলুম করলেন, এবং আপনার এই রেজিম যখন চেঞ্জ হইলো, আপনি আরেকটা জায়গায় ক্লেম করে তারপরে আবার এসে নিজে আরেকটা জুলুমবাজে পরিণত হইলেন। মানে আপনার খলিল সাহেবের মতো, আগে আপনি অন্তর্বর্তী সরকারেও আছেন, তারপরের সরকারেও আছেন। আপনি অভ্যুত্থানের আগে আপনি জুলুমের কাজটা তখন করছেন একভাবে, আপনার যখন এই জুলুমবাজের পরিণতিটা ভয়াবহ হইল, তার যখন বিচার হওয়ার কথা, আপনি বাইর হয়ে গিয়ে বললেন যে না, আমি তো আসলে এরকম না, আমি ওরকম। তখন আপনি তারপরের যে মব বলেন বা অন্যান্য কাজ বলেন, ওই আপনি আওয়ামী লীগের সময় থেকে যে কাজটা করতেছিলেন, এরপরে অন্তর্বর্তীকালীন সময় এসেও এই কাজটাই করতে থাকলেন, আপনি এনজয় করতে থাকলেন। এইটার কারণে এই জিনিসটা একটা শ্লেষাত্মক জায়গায় চলে গেছে, এবং এই ক্যারেক্টারকে এখন ধরেন একটা নেগেটিভ ক্যারেক্টার হিসেবে সমাজে দাঁড়াইছে। এবং এখন অন্যকে যখন সমালোচনা করতে হয়, সেই লোকটা গুপ্ত ছিল কি ছিল না এটা ব্যাপার না, এটা একটা ব্যাড নেম হয়েছে। এবং এই ব্যাড নেমটা দিয়ে একসময় হয়তো শিবিরকে বলা হয়তো যে এরা শিবির, একজনকে হয়তো বলা হয়তো যে এরা রাজাকার, আজকে বলা হচ্ছে এরা গুপ্ত। আমি মনে করি যে এইগুলি প্রকৃত, প্রথমে যেটা বলছিলাম, প্রকৃত রাজনৈতিক আলাপটা না করে, তার বৈশিষ্ট্য, তার রাজনৈতিক বৈশিষ্ট্যকে না ধরে, তার কৌশলগত বৈশিষ্ট্যকে ধরে আলাপটাকে অন্য জায়গায় সরায় না। আমি এটা বলি যে বুদ্ধিজীবীরা যে আমাদের দেশে মিথ্যা কথা বলে এরকম না, ওরা মিথ্যার সাথে সত্যটা মিশায়। ধরেন কম প্রয়োজনীয় আলাপটাকে বেশি প্রয়োজনীয় করে, বেশি প্রয়োজনীয় আলাপটাকে সরায় দেয়। বাংলাদেশের রাজনীতিতে এখন যেগুলি আলাপ হওয়ার কথা, এর চাইতে যখন আপনি গুপ্তর উপরে যত অধিকতর গুরুত্ব দেন, তখন আপনি আসলে যেই জন্য অভ্যুত্থান করছিলেন, যে সংস্কারের জন্য আপনি এতদিন 18 মাস ধরে নির্বাচন পিছাইছে, তারপরে নির্বাচিত হয়েছেন, তারপরের দিন যে আপনি শপথ নেওয়ার দিনই আপনি বাদ দিয়ে দিলেন, এটা এই আলাপ যখন আসলে অনেক বেশি জোরালো হওয়ার কথা, সেই সময় আপনি কিন্তু অন্য জায়গায় নিয়ে যাচ্ছেন অ্যাটেনশন। এইটা এক ধরনের অ্যাটেনশন সরানোর রাজনীতি আমি বলবো। জি, তো এই পর্যন্ত আমার ধন্যবাদ অ্যাডভোকেট হাসনাত কাইম। আমি একটু, আমার একদম সর্ববায় রয়েছেন ব্যারিস্টার শাহরিয়ার কবির, আপনার কাছে আসলে একই ধরনের প্রশ্ন। গুপ্ত ইস্যুতে ক্যাম্পাসগুলো যেমন উত্তপ্ত আমরা লক্ষ্য করেছি, এবং এই বিষয়টি কিন্তু সংসদ পর্যন্ত চলে গিয়েছে, উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে সংসদে। কি বলবেন, জামাত শিবির কি, তারা কি গুপ্ত রাজনীতি করে বা করেছে, এমন কি আপনি বলবেন কিনা? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আপনার টিভি সমস্ত দর্শকদেরকে সালাম ও শুভেচ্ছা, এবং আপনাদের কাছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্মানিত ভাই যে কথা বললেন, গুপ্ত ডেফিনেশন দিলেন, শোনেন। এই জাতি হচ্ছে একটা দুর্ভাগ্য জাতি। এই জাতির প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি তৈরি করে দেয় অন্য একটা দেশ, প্রথম প্রধানমন্ত্রী তৈরি করে দেয় অন্য দেশ। সেই গুপ্ত এই ন্যারেটিভটাও এখন অন্য দেশ তৈরি করে দিছে। আমি আবার পরিষ্কার করে বলতেছি, তাজউদ্দিন আহমেদকে কে প্রধানমন্ত্রী বানালেন? ইন্ডিয়া বানালেন। কি 300 জন গণপরিষদ মেম্বার বসে তাজউদ্দিনকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানাইছেন? না। তখন প্রথম প্রেসিডেন্ট যে হলো, তার নাম কেউ প্রস্তাব করছে? কোনো কিছু দেখাতে পারবেন? অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম সাহেবকে কে বানালো? ওই পুরা ক্যাবিনেটটাই ফর্ম করে দিলেন ইন্দিরা গান্ধী অ্যাপ্রুভ করলেন, তাজউদ্দিন সাহেব দিল্লিতে গেলেন, সেটা অ্যাপ্রুভ করে চলে আসলেন। সো ওই প্রথম দিন এপ্রিল মাসে বৈদ্যনাথ তলা থেকেই আপনি দস্তখত দিয়ে দেশ চালাতে আসছেন। আজকে তেল নাই, সার নাই। কালকে একটা ফটো কার্ড দেখলাম, সত্য মিথ্যে জানি না, এই বিদ্যুৎ মন্ত্রী বলছেন যে যদি কোথাও লোডশেডিং হয় তাহলে আমি পদত্যাগ করব। আমি গত 2 দিন বৃহস্পতিবার আর শুক্রবার উত্তরবঙ্গে ছিলাম। ডেলি 4 থেকে 5 ঘন্টা সে কারেন্ট থাকে না। তেলের আমাকে ডিসি সাহেবের কাছে অনুরোধ করে অকটেন নাই, পেট্রোল ঢুকাতে হয়েছে, ঢুকে আমি ঢাকা ফেরত আসতে পারছি। সো যখন আপনি একটা দেশে
একটা সম্মুখ কিসে যাচ্ছেন, একটা দুর্ভিক্ষের দিকে যাচ্ছেন, তখন আপনাকে এমন একটা কিছু তৈরি করতে হবে যে জিনিসটা ওই আসল ঘটনাকে চাপা দিবেন। আর ভাই যে ন্যারেটিভটা বললেন, হ্যাঁ হয়তো এটা ভাইয়ের ইন্টারপ্রিটেশন ঠিক, আমার ইন্টারপ্রিটেশন তা না। যে মেজর সাহেব নিজে এসে বললেন আমি ঢাকায় রিক্সা চালাইছি গত 15 বছরে, সে কি গুপ্ত ছিল? নয়ন ছাত্র দলের নেতা, এরকম লম্বা দাড়ি, যুব দলের নেতা এরকম লম্বা দাড়ি, সে কি গুপ্ত ছিল? সালাউদ্দিন সাহেব কোন ক্যাটাগরিতে ইন্ডিয়াতে থাকলেন, সেটা কি গুপ্ত ছিল? দুইটা ক্যাটাগরি, একটা রাজনৈতিক অ্যাসাইলাম, নাহলে ট্যুরিস্ট ভিসা। ট্যুরিস্ট ভিসার মেয়াদ 6 মাস। এর বাইরে যখনই থাকবেন তখন তো আপনি গুপ্ত হয়ে যাবেন। ইউ আর এ ফিজিটিভ। কিন্তু তারা তো ভিন্ন রাজনীতি করে নাই। আগে আমার কথা শেষ করতে হবে। কে ভিন্ন রাজনীতি করেননি? উনি হচ্ছে ট্রেনিং পাচ্ছেন দিল্লির কিভাবে বাংলাদেশ এসে দখল করতে হবে, আর আপনি বলেন ভিন্ন করেননি। শিবির তো আর বাংলাদেশ দখল করতে যায়নি। সালাউদ্দিন সাহেব বিদ্যুৎ মন্ত্রীদেরকে ট্রেনিং দেওয়া হলো কিভাবে এই হাসিনা পড়ে গেলে কিভাবে তাদেরকে নিয়ে এসে এদেশের ভাগ্য কিভাবে ইন্ডিয়ার হাতে তুলে দিতে হয়। আপনি বলেন গুপ্ত না? গুপ্ত কোনটা? ছাত্র শিবিরের যেসব ছেলে পেলে, আমি আবার বলে দিচ্ছি, এবার আমি একটু ছাত্র শিবিরের আগে একটু যাই। তোহা ভাই, টিপু বিশ্বাস, ওহিদুর রহমান, খালেদুর রহমান টিটু, তরিকুল ইসলাম, এনারা যে রাজনীতি করছেন, সে রাজনীতি কি? এই গুপ্ত বললে ওই রাজনীতিকে, কেন ওই রাজনীতি কি জন্য করা হয়েছে? শেখ সাহেবের অত্যাচারে, শেখ সাহেব, আবার বলে দিচ্ছি, শেখ সাহেবের অত্যাচারে জাসদ কর্মীদেরকে এবং এই বাম ফ্রন্টের যারা রাজনীতি করতে তাদের সর্বহারা নাম দিয়ে আপনি মেরে ফেলে দিচ্ছেন, প্রকাশ্যে প্রকাশ্যে মেরে ফেলে দিচ্ছেন। কি করবে লোকগুলো? আপনি যদি বলেন যে জামাত ইসলাম শিবির, এক সময় বলেন জামাত শিবির এক, আবার এখন আসছেন শিবিরের। জামাতের কোন লোক এসে আওয়ামী লীগে ঢুকছে? একটা ছেলে তার পরীক্ষা দিতে পারতেছে না। আচ্ছা, আমি যদি হলে থাকার জন্য তার কাছে নাম লেখা, পরীক্ষাটা দিয়ে খালি একটু বের হয়ে যেতে পারি, এর নাম যদি গুপ্ত হয়, গুপ্ত। আর ভাই বললেন যে জুলুমবাজ হয়ে উঠলে, আমি আপনাদের সামনে চ্যালেঞ্জ দিলাম, এই যতগুলো ফরহাদ থেকে শুরু করে যাদের যাদের নাম বলা হয়, একটা ছেলের যদি 18 সালের শিক্ষা আন্দোলন থেকে শুরু করে যা যা করা হয়েছে, শোনেন, ইনফরমার থাকে, তাহলে প্রথম যাদের এই সিআইএ র সব তাহলে গুপ্ত। ওইগুলো তো অন্য দেশে যে সরকারের মধ্যে পথে ঢুকে যাচ্ছে, মোসাদ ইরানের মধ্যে যে ঢুকে বসে আছে, এর নাম জাতীয়তাবাদ না এর নাম গুপ্ত? এর নাম ন্যাশনালিজম, এর নাম পেট্রিয়টিজম না এর নাম গুপ্ত? আমার 10টা ছেলেকে আমি ছাত্রলীগে ঢুকাই দিচ্ছি, কারণ যখন হায়না দেশটাকে খামচায়া ধরছে, সেখান থেকে আমাকে বের হতে গেলে আমাকে যে কোনো রকমের পলিসি নিতে হবে, এবং সেজন্য আমাকে ওই হায়নার মধ্যে কি পলিসি চলতেছে সেটা জানতে হবে। এর নাম গুপ্ত না। গুপ্ত হচ্ছে দস্তখত দিয়ে আসা গুপ্ত, প্রকাশ তো করতে পারেননি। ক্ষমতায় আসছেন, আজ পর্যন্ত তো প্রকাশ করতে পারেন না। তেল কি জন্য 7 সিস্টারে পাঠাচ্ছেন আমার দেশে না দিয়ে? আজ পর্যন্ত তো বলতে পারেন না পাইপলাইন বাংলাদেশ থেকে আসামে আছে, আসামে তো কোনো রিফাইনারি নাই, আসাম থেকে কিভাবে আপনি ডিজেল নিয়ে আসেন? এটা বাটপাড়ির একটা সীমা থাকে। ইউনিভার্সিটিগুলোতে 91 থেকে 95 যে স্টাইলে চালাইছেন, ওই একই স্টাইল চালাচ্ছেন। শোনেন, গুপ্ত কোনটা? গুপ্ত হচ্ছে ডক্টর ওসমান সাহেব ছিলেন শিক্ষামন্ত্রী, আর তার আন্ডারে প্রতিমন্ত্রী, প্রতিমন্ত্রীর কাজ হচ্ছে শ্যাডো করা। তখন শিক্ষা মন্ত্রণালয় চালাইছে, পলিসি তৈরি করছে ডক্টর ওসমান ফারুক, আর আপনি হেলিকপ্টারে করে আপনাকে পাঠাচ্ছে, ছোট মানুষ তুমি যাই ঘুরে আসো। আজকে এসে ওই একই কাজ করতেছে, তাহলে আপনি ছিলেন সেই গুপ্ত। আপনি তো জানেনই না পলিসি, দেশ চালাবেন কিভাবে, সেজন্য নিয়ে আসছেন এখন কি আবার কিছু রক্ত স্নাত যাক, কিছু রক্ত পড়ুক, তাহলে মানুষ যাতে এই তেল ডালের দাম বাড়তেছে, আছে কারেন্ট নাই, তেল নাই, এগুলো থেকে ডাইভার্ট করা যায়। শুনে এই ডাইভার্টের করুন ফলাফল হচ্ছে 15 আগস্ট 1975। তা আপনিও সেদিকে ধাবিত হচ্ছেন। সত্যকে মেনে নেন, সত্যকে মেনে নেন। কেউ গুপ্ত না। দেওয়ালে লেখলেই আর ভুয়া ফটোকার্ড দিয়ে বিশৃঙ্খলা করা যায়, মানুষের মন জয় করা যায় না। একজন আমাকে বলতেছে, ভাই টক শোতে যান কেন, আপনি তো এমনি কোর্টে আছেন, কোর্টে এগুলো বলেন। আমি বললাম, শোনেন, মানুষকে দিন পরিবর্তন হয়েছে। আগে চৌকির উপর দাঁড়া থেকে প্রতিদিন দেখছি কি মিটিং হয়েছে, এখন আর মানুষ সেই মিটিং হয় না। আজকে মানুষের কাছে যাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে ইলেকট্রিক মিডিয়া। আপনাকে এই টক শো হচ্ছে একটা মানে অন্য ফর্ম অফ পার্লামেন্ট, যেটা জনসাধারণের পার্লামেন্ট। আপনি এখানে যাবেন না, আপনি এখানে যেতে এই সত্যগুলোকে মানুষকে বলতে হবে। আজকে যে গুপ্ত সুপ্ত বলতেছেন, কেন বলতেছেন?
আপনি যেখানে বললেন যে বিএনপির 20 থেকে 30,000 লোক কোথায় ছিল, কচু ক্ষেতের মধ্যে লুকায় ছিল। আরে ভাই আপনি আমাকে বলেন তো, আপনি এমপি প্রার্থী দিলেন যে ভদ্রমহিলাকে, সে কি গুপ্ত ছিল এতদিন আওয়ামী লীগের মধ্যে? আওয়ামী লীগের মানব বিষয়ক সম্পাদক গোপালগঞ্জের সে ভদ্র মহিলাকে যে আপনি আজকে এমপি ক্যান্ডিডেট দিলেন, হয় এটা গুপ্ত নালে ইন্ডিয়ার প্রেসক্রিপশন, কোনটা সেটা আগে ক্লিয়ার করেন, তারপর মানুষের দিকে যান। মানে আমি বারবার এক উদাহরণ দিই, সুই বলে ঝাঁঝর, তোমার পিছনে অনেক ফুটা, তাকে নিজের ফুটাগুলো বন্ধ করেন, তারপর মানুষের দিকে যান। আর এইভাবে ছাত্রদের জীবন নিয়ে, যে ছাত্রদের জন্য আপনি ফিরতে পারলেন, ছাত্রদের জন্য তো আপনি ফিরতে পারেন না, আপনি তো অন্য দেশের ইশারায় ফিরতে পারছেন, সেজন্য আপনার ছাত্রদেরকে ওন করতে হয় না, আপনাকে সেজন্য ওন করতে হয় না। জি, ধন্যবাদ ব্যারিস্টার শাহরিয়ার কবির। আমি একটু আমার ডান পাশে রয়েছেন জনাব আবু আলম শহীদ খান, কি বলবেন? ছাত্র রাজনীতি থেকে এখন গুপ্ত শব্দ থেকে ছাত্র রাজনীতি উত্তপ্ত হচ্ছে, সেখান থেকে সেটি সংসদ পর্যন্ত ছড়াচ্ছে, এবং গুপ্তের যে সংজ্ঞা সেটিও ব্যারিস্টার শাহরিয়ার কবির বললেন, আপনি কি বলবেন? না, ব্যারিস্টার শাহরিয়ার কবির তো তার কথা বলবেন, খুব স্বাভাবিক। উনার কথার সাথে তো আমার একমত হওয়ার কোনো কারণ নেই, কারণ উনি উনার মতো করে যেভাবে দেখবেন সেভাবে বলবেন। দেশে গুপ্ত রাজনীতির ব্যাপারে তো কথাবার্তা হচ্ছে। গুপ্ত এখন একটা খুব পপুলার শব্দ, পপুলার জার্গন বলতে পারেন, এবং আমরা এটা নিয়ে আলাপ আলোচনা করছি। কেন করছি, যেটা একটু আগে ব্যাখ্যা করা হলো, যে আপনি গোপন রাজনীতি একটা আছে, আমরা দেখেছি ব্রিটিশ শাসন আমলেও ছিল, যখন সশস্ত্র বিদ্রোহ করার চেষ্টা করেছে লোকজন, তো ওরা কি প্রকাশ্যে সূর্য সেন দাঁড়ায় যাবে একটা রাইফেল নিয়ে এবং প্রকাশ্যে বলবে যে আমি খুন করে ফেলবো? করেনি। তো আপনার সশস্ত্র সংগ্রাম অথবা স্বাধিকার আন্দোলন যেটা ছিল, তখন ব্রিটিশ পুলিশের অত্যাচার, সেখান থেকে বাঁচার জন্য, ব্রিটিশ শাসকদের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য গোপন রাজনীতি করেছে। ব্যারিস্টার সাহেব যা বললেন, যাদের নাম বললেন, টিপু বিশ্বাস, মতিন, আলাউদ্দিন, হক, তোহা, এরকম আরো নাম 100, 200, 300 নাম বলা যেতে পারে, যে তাদেরকেও তখনকার শাসক গোষ্ঠীর যে রোষানল থেকে বাঁচার জন্য তারা গোপন রাজনীতি করেছেন। গোপন রাজনীতি এবং গুপ্ত, এটা অনেক তফাৎ। গুপ্ত কেন আসছে, যে আপনি গোপন রাজনীতি করেন কোনো অসুবিধা নেই, আপনি বাঁচবেন, আপনি বাঁচার চেষ্টা করবেন, আপনি কোনো কথা বলছেন, সরকারের এজেন্সিগুলো আপনাকে অত্যাচার করবে, ধরে নিয়ে যাবে, আপনি সেখান থেকে বেঁচে আপনার সংগঠনকে শক্তিশালী করবেন, এইটাতে খুব বড় কিছু আসে যায় না। আর গোপন রাজনীতির সূচনা হয় তখনই যখন আপনি রাজনীতিতে নিষিদ্ধ জিনিসটা আনেন, অথবা অত্যাচারের বিষয়টা আনেন, যখন গণতন্ত্র ঠিকমতো কাজ করে না, যখন আপনি গণতন্ত্রের বিষয়গুলোকে ভুলে গিয়ে, আপনি সংবিধান ভুলে গিয়ে, দেশের আইন কানুন ভুলে গিয়ে, যখন আপনি নির্যাতনের পথটা বেছে নেন এবং আপনার যে এজেন্সিগুলো আছে তাদেরকে ব্যবহার করেন, তখন গোপন রাজনীতি একটা আসে, এবং গোপন রাজনীতি করেছেন অনেকেই করেন। যারা প্রকাশ্য রাজনীতি করেন তারাও অনেক সময় গোপনে থাকেন। ঠিক আছে, আমি রংপুর জেলায় গেলে অ্যারেস্ট হয়ে যাবো, আমি রংপুর জেলা থেকে চুপ করে বের হয়ে গিয়ে আমি পাবনাতে চলে গেলাম, পাবনাতে মিটিং করে আবার চুপ করে বের হয়ে ফরিদপুর চলে গেলাম। তো এই যে গোপন রাজনৈতিক তৎপরতা, এটার সাথে গুপ্ত রাজনীতিকে মেলানোর কোনো সুযোগ নাই। গুপ্ত, আমি এগ্রি করি ওনার সাথে, আমার ডান পাশে যিনি আছেন, গুপ্ত হচ্ছে আপনি ভাই আপনার রাজনীতি করেন না কেন, আপনি অন্য দলের মধ্যে ঢুকে পড়বেন কেন? ঢুকে পড়লেন, তারপরে সেই দলের 12টা বাজানোর চেষ্টা করলেন, সেই দলে থাকলেন, সেই দলের নামে সেই দলের যত খারাপ কাজ সবকিছু করলেন, এরপরে এসে আপনি অর্থাৎ প্রকাশ আসলেন, বললেন যে না না না, আমি তো ওখানে আশ্রয় নিয়েছিলাম, ওই ছাতার তলে গেছিলাম, কেউ কেউ যোগ করে বলেন লুঙ্গির তলে ছিলাম, তাই না? তো এই যে রাজনীতিতে যে নতুন একটা সাংগঠনিক প্রক্রিয়া শুরু করা হলো, সেইটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, এবং এই কথাবার্তাগুলো শেষ করতে হবে। দেশে গণতন্ত্রের জন্য গুপ্ত রাজনীতি, এই ধরনের গুপ্ত রাজনীতি এবং গোপন রাজনীতি, দেশের গণতন্ত্রকে যদি আপনি সামনের দিকে এগিয়ে নিতে চান, অন্য কিছু যদি আমাদের মনে থাকে সেটা আলাদা কথা, আমরা অন্যভাবে যদি রাষ্ট্র ক্ষমতা দখল করতে চাই, যেটা বামপন্থীরা চেষ্টা করে, জঙ্গিরা চেষ্টা করে, গুপ্ত রাজনীতির যারা আছে তারা চেষ্টা করতে পারেন, কিন্তু আপনি যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করেন, আপনি যদি একটা দেশকে গণতন্ত্রের পথে চালিত করে দেশের সকল মানুষের উন্নয়ন ভাগ্যের পরিবর্তন করতে চান, তাহলে দেশ থেকে গুপ্ত রাজনীতি কিন্তু থাকতে পারবে না। গুপ্ত রাজনীতির ব্যাপারে কথাবার্তা হতে হবে, এবং গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করারও কিছু নেই, কারণ আপনি গুপ্তকে কিভাবে নিষিদ্ধ করবেন? এই গুপ্ত রাজনীতি থেকে লোকজনকে বের করে আনতে হবে। ঠিক আছে, আমাদের দেশে এক সময় আমরা যদি বলি যে না, সেই সময় খুব খারাপ অবস্থা ছিল, আমরা চলাফেরা করতে পারতাম না, আমরা সাংগঠনিক কাজ করতে পারতাম না, আমাদের উপরে গুম, খুন, হত্যা, আয়নাঘর, নানান অনেক উদাহরণ আমরা দিতে পারি। তো এই উদাহরণের কারণে আমরা এতদিন গুপ্ত ছিলাম। তাহলে সেই উদাহরণের 5ই আগস্টের পট পরিবর্তনের পরে তো সেটা
চলে গেছে, তারপরে তো গুপ্ত করার দরকার নেই। আমি আমার ছোটবেলা থেকে দেখছি জামাতে ইসলামের রাজনীতি মসজিদ কেন্দ্রিক। আমার ছোটবেলা একদম, যখন আমি 10 বছর বয়স ছিল, 50s-এ 60s-এ জামাতে ইসলাম রংপুর গ্র্যান্ড মসজিদ নামে গ্র্যান্ড হোটেলের কাছে একটা মসজিদ ছিল, এটা ছিল তাদের এলাকা। ওইখানে তারা রাজনীতি করতো, ওই মসজিদে বসে বসে তারা রাজনৈতিক চর্চা করতো, তাদের সংগঠন করতো। তো সেই ধারাবাহিকতা আপনি বজায় রাখবেন কিনা এটা করেন। মসজিদ তো রাজনীতির জায়গা হতে পারে না। সো আপনি ঠিক করতে হবে যে ঠিক আছে, জামাতে ইসলামী তো এখন বিরোধী দল এবং একটা আনুষ্ঠানিক রাজনীতির মধ্যে আসছে। যখন আপনি আনুষ্ঠানিক রাজনীতির মধ্যে আসবেন, আপনি জামাতে ইসলাম বা অন্য যে কোনো রাজনৈতিক দল, কোনো বামপন্থী রাজনৈতিক দলও হতে পারে, তারা যদি আনুষ্ঠানিক রাজনীতিতে গণতন্ত্রে বিশ্বাস করেন তাহলে গণতন্ত্রের পথে আসতে হবে, গুপ্ত সুপ্ত এইসব ছেড়ে দিতে হবে। অথবা গুপ্ত সুপ্তের ব্যাপারে আমাদেরকে একদম পরিষ্কার একটা অবস্থান নিতে হবে, সরকারকে একটা অবস্থান নিতে হবে। আমি বলবো না যে তারা জুলুমের পথ বেছে নেবেন, জুলুম না বলে নির্যাতনের পথ বেছে নেবেন, সেটার বাদ দিয়ে তারা এই ব্যাপারে একটা তাদের একদম ক্লিয়ার কাট একটা অবস্থান থাকতে হবে এবং সকলের অবস্থান থাকতে হবে, যারা সংসদে আছেন সংসদে নাই, সকলের। অসংখ্য ধন্যবাদ জনাব আবু আলম শহীদ খান। আমি একটু আমার বাপ পাশে রয়েছেন ডক্টর আতিক মুজাহিদ, সংসদ সদস্য। আপনার কাছে আসি যে দেশ ও মানুষের স্বার্থে যে কোনো গঠনমূলক আলোচনা পরামর্শ গ্রহণ করতে সরকার প্রস্তুত, সংসদে এমন কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং বিরোধী দলের পক্ষ থেকেও বসতে চেয়েছেন। আমরা সংসদের যে পরিবেশটি আমরা লক্ষ্য করি রাজনীতিকদের মধ্যে, ঠিক সংসদের বাহিরের রাজনীতিটা কি উত্তপ্ত হয়ে উঠছে কিনা আপনার চোখে, কি বলবেন? বিসমিল্লাহ, আসসালামু আলাইকুম। জি, অসংখ্য ধন্যবাদ। বেশ গুপ্ত সুপ্ত প্রক্সি চলমান থাকলো কিছুক্ষণ বাংলাদেশের রাজনীতিতে। আমি একটু জাস্ট হালকা কমেন্ট করি। আমি হাসনাত কাইমের সাথে একমত, এটা বাংলাদেশের মূল এজেন্ডা না। বাংলাদেশের মানুষ অনেক কষ্টে আছে, ওনাদের নিত্য প্রয়োজনীয়, আমি গতকাল বাজার করছি, আমি নিজে আজব হয়ে গেছি, অনেক দাম, ব্যাগ ছোট হয়ে গেছে কিন্তু অনেক টাকা খরচ হয়েছে। তো এটা দেখা উচিত, মানুষের মানে ডেইলি যেটা এফেক্ট করে সেটা হলো মেজর বিষয়। আর ছাত্র রাজনীতির ডেফিনেশন নিয়ে আলোচনা করা উচিত। মারামারি গুপ্ত এটা হলো, আরেকটা হলো ইফেক্ট। একটা রং কাজ করার কারণে আরেকটা জিনিস ঘটে। আপনার জ্বর আসা কিন্তু মেইন রোগ না, মেইন রোগ আর একটা জ্বর হচ্ছে ইফেক্ট। তো এইরকম এখন হচ্ছে বেসিক্যালি কন্ট্রোলিং লাগবে ইউনিভার্সিটিগুলো। সরকারে ক্ষমতায় আসছি, আমার কন্ট্রোলে নাই, ছাত্র রাজনীতি সিট ব্যবসা করতে পারতেছি না আমরা, দ্যাট ইজ দ্য ইস্যুস। এটার কারণে আপনাকে বিরোধী দলকে কাউন্টার করার জন্য যা শব্দ ইউজ করে তা করতে হবে। হ্যাঁ, অবশ্যই শিবিরে গুপ্ত রাজনীতি করে যদি থাকে কেউ ক্ষতিকর, সেটার ব্যাপার ডিফারেন্ট কেস, কিন্তু এটা একটা অন্য ইস্যুস, এটা ওইভাবে দেখা যাবে না, এটা অনেক ডাইমেনশন আছে, এক ডাইমেনশনে দেখা যাবে না। তো জাস্ট এইটুকু বললাম আর কি। 2 নম্বর যেটা আপনি বললেন সংসদের পরিবেশ এবং বাহিরের পরিবেশ, আমরা বিগিনিং থেকে, আপনারা জানেন কি না এটা কোন পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী প্রস্তাব দিল জানেন? এটা আমরা একটা বিধিতে 1 ঘন্টা আলোচনার জন্য দিয়েছি যে আমাদের দেশের একটা বিগেস্ট প্রবলেম হচ্ছে এখন জ্বালানি সংকট রয়েছে। এটা আমরা প্রথমে, আমাদের বিরোধী দলের নেতা দাঁড়িয়েছিল পয়েন্ট অফ অর্ডারে, উনি বলছেন আপনারা একটা বিধি মোতাবেক একটা নোটিশ দেন যেখানে একটা আলোচনা হতে পারে। তো প্রথমে আলোচনা হয়েছে, তখন বললো যে ঠিক আছে, তো ডেপুটি স্পিকার বললো যে একটা 1-1.5 ঘন্টা আলোচনা করা যায়, এরকম একটা বিধিতে দেন। তখন আমরা এর পরের দিন কিন্তু আমরা একটা বিধিতে দিয়েছি, দিয়ে ওখানে আমরা 4 জন অংশগ্রহণ করেছি, এর মধ্যে আমি একজন ছিলাম আলোচনায়। এটার উদ্দেশ্য ছিল এরকম, রাষ্ট্রের ন্যাশনাল ক্রাইসিস গুলোতে অ্যাকুমুলেটিভ কাজ করতে হয়, এটা দলীয় এজেন্ডা করে কাজ করলে হবে না, বিরোধিতা করলে আসলে রাষ্ট্রই তো ক্ষতিগ্রস্ত হবে। এই উদ্দেশ্যতে কিন্তু বিরোধী দলের উদ্যোগ, কিন্তু সরকারি দল থেকে 300 ধারায় দাঁড়িয়ে আমাদের জ্বালানি মন্ত্রী একদিন বিবৃতি দিল বাংলাদেশে কোনো তেলের সংকট নাই। গত দিনও বলেছে যে আমাদের পর্যাপ্ত 2 মাস মজুদ রয়েছে, কিন্তু বাস্তবতায় দেখা যাচ্ছে মিল পাওয়া যাচ্ছে না। এই কারণেই তো দাঁড়িয়ে কথা বলা হয়েছে যে আমরা আপনাদেরকে হেল্প করতে রাজি আছি, যদি আমাদের প্রপোজাল যেগুলো সেগুলো দিয়ে একসাথে বসি, ন্যাশনাল অ্যাড্রেস গুলো, সমস্যাগুলো সমাধান করি। এবং আনফর্চুনেটলি একটা শব্দ বলেছে ওনারা, এটা ক্রাইসিস, এটা মানতে নারাজ। 3 জন মানে ট্রেজারি ব্রেঞ্চ থেকে বক্তব্য দিচ্ছে, এই জিনিসটা যে ক্রাইসিস বাংলাদেশে, এইটা অ্যাড্রেস করতে তারা রাজি না। যাই হোক, তারপরও বিরোধী দল কতটা কনস্ট্রাকটিভ উদার হয়েছে যে আসেন আপনারা একসাথে বসে আমরা, কারণটা হচ্ছে আপনাকে মানুষ বিশ্বাস করতেছেন আপনার কথা, যে আপনার ক্রাইসিস ভুগতেছেন, এটাকে এরকম সমস্যা হচ্ছে, যে তেলও থাকে, তাহলে আসেন একসাথে আমরা ইনভেস্টিগেশন করে বলি জনগণকে এই পরিমাণ মজুদ আছে, পেনিক নিয়েন না, যে না থাকে সত্যটা বলি। কিন্তু আপনার বাই দ্য ওয়ে খুব চমৎকার অ্যাড্রেসিং হয়েছে, প্রাইম মিনিস্টার বলেছেন যে আমরা 5 জন দিলাম, আপনারা 5 জন দেন, হাসান আব্দুল্লাহ আছেন, আমাদের আবুল হাসান, আমাদের 3টা দল থেকে 5 জন।
বাই দ্য ওয়ে, এটা আমরা এখন দেখবো যে ওনারা কি ফাংশন করে। এটাকে অবশ্যই সত্যভাবে এক্সেস দিতে হবে বিরোধী দলকে, যে প্রতিটা সেক্টরে কি আছে ওনারা যেন খুঁটে খুঁটে দেখতে পারে। আদারওয়াইজ দায়ভারটা যে আমরা সবাই মিলে করলাম পারলাম না, দায়ভার আমরা শুধু নিব না, আমরা দেখতে চাই, দায়ভারও নিতে চাই, দায়িত্ববোধ থেকে দেখতে চাই যে রাষ্ট্রের কোন কোন জায়গায় আমাদের কতগুলো তেল রয়েছে, কতটুক নাই, কতটুক মজুদ রয়েছে, কি কি ম্যানেজমেন্ট আছে, কি কি ম্যানেজমেন্ট ফেইলিওর আছে, কোথায় সোর্সিং করা যাবে নতুন করে, কোন জায়গায় সমস্যা আছে কিনা, এগুলোকে অ্যাড্রেস করার প্রপার সুযোগ দিতে হবে। আদারওয়াইজ কমিটি করে কিন্তু লাভ হবে না। বাট এটা একটা ভালো উদ্যোগ যে বাংলাদেশের ইতিহাসে এটা অন্যতম জিনিস যে সরকারি দল বিরোধী দল কোন একটা ন্যাশনাল ক্রাইসিসে একসাথে বসে অ্যাড্রেস করার সুযোগ পেয়েছে। কারণ এটা করলে আমি যেটা বুঝি আর কি, মানুষ রাজনীতিবিদদের ব্যাপারে আস্থা হারিয়ে ফেলেছে। কারণ রাজনীতিবিদরা যা বলে তা করে না, এরকম একটা মানুষের ভিতর ন্যারেটিভ তৈরি হয়েছে, যারা মিথ্যা তথ্য দেয়। আর সরকারি মন্ত্রী থাকা মানে হচ্ছে যে পদত্যাগ করা যাবে না, সত্য কথা বলা যাবে না, মানে ফেইলার হওয়া মানে রাষ্ট্র ফেইলার হয়ে যায়। ফেইলার তো হতেই পারে যে কোনো জিনিসে, তাই না? এই যে মানসিকতা নেওয়া সেটা নাই। তো এটা আমি খুব পজিটিভলি দেখি, এটার ইম্প্যাক্টটা লোকালিও পড়ে। যখন থেকে যে গভর্নমেন্ট এবং বিরোধী দল কিছু কিছু ন্যাশনাল ইন্টারেস্টের ক্ষেত্রে একমত, তখন এই রাষ্ট্র কেউ বাইরে থেকে কেউ হিট করতে পারবে না। যদি আপনি 10-15টা বিষয় ঠিক করতে পারেন ন্যাশনালি, যেমন রাষ্ট্রের সুভারেনিটির ক্ষেত্রে, রাষ্ট্রের কোনো ধরনের বৈদেশিক চুক্তি করার ক্ষেত্রে আমরা এটা খোলামেলা আলোচনা করে ইন্টারেস্ট বাদ রেখে করবো না, তখন রাষ্ট্রকে মানুষজন বুঝবে না, কনসলিডেট যে রাষ্ট্রীয় ইন্টারেস্ট, এটাকে বলে ন্যাশনালিজম, প্যাট্রিয়টিজম, এটাকে যদি বলে। কিন্তু গোপনে গোপনে করা, ফাঁস না করা, তথ্য জানতে না দেয়া। যেমন আমরা একটা জিনিস জানতে পারলাম যে 20,000 কোটি টাকা ছাপানো হয়েছে, এটা কিন্তু কোনো উইদাউট ডিসকাশন। 40,000-41,000 কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে, তাহলে এটা কিন্তু খুবই 2-2.5 মাসের মধ্যে আপনি তাহলে 20 আর 40 61,000 কোটি টাকা, এই আসলে গেল কোথায়? আবার আপনি দাঁড়ায় বলতেছেন কোন আমাদের স্বাস্থ্যমন্ত্রী বলতেছে যে আমাদের সুইচ কেনার টাকা নাই, আমাদের বিভিন্ন জায়গায় হসপিটালের সমস্যা, এগুলো দিতে পারতেছি না টাকা। তাহলে সমস্যাটা কিন্তু ক্লিয়ার থাকা উচিত। আমি এতক্ষণ আগে একটু পড়ার চেষ্টা করলাম যে পার্লামেন্টের সংসদের দায়িত্বগুলো কি, এর মধ্যে সংসদ সদস্যদের কয়টা কাজ। এই 4 নম্বর কাজের মধ্যে একটা কাজ হলো সরকারকে ট্রান্সপারেন্ট মানে অ্যাকাউন্টেবল করার জন্য আমাকে সংসদীয় কমিটিতে বিরোধী দলের যথেষ্ট ভূমিকা, বিরোধী দলের সদস্য ভূমিকা রাখা। তা ট্রান্সপারেন্ট আপনি কেমনি করবো বলেন? ট্রান্সপারেন্ট করার একটা উদ্দেশ্য, আমাকে প্রশ্ন করি আমরা জানার জন্য কে কে আমরা ঋণ খেলাপি, আমরা দেখেছেন কে কে কিরকম অন্যায় করছে, কোন কোন দপ্তরে কি কি অসঙ্গতি পাচ্ছে সেটা কথা বলা। 2 নম্বর, বিভিন্ন কমিটিতে যদি ঢোকার সুযোগ থাকে সেখানে অ্যানালাইসিস ইনভেস্টিগেট করা। এই জন্য আমরা জ্বালানি ইস্যুটা যদি একটা মেজর ইস্যু, বাংলাদেশের সবার সাথে জড়িত। শুধু এটা দেখেন, বিদ্যুৎ সমস্যা হয়েছে জ্বালানির সাথে, উৎপাদন খাতে হয়েছে, সবগুলো খাতে আমাদের এখানে ফরেন রেমিটেন্সে দেখেন আমাদের চলে যাচ্ছে, আমাদের অর্ডারগুলো বাইরে চলে যাচ্ছে। এটা মেসিভ আকারে বাংলাদেশে একটা ক্ষতিগ্রস্ত হবো। কিন্তু সংসদে তো আপনারা একসঙ্গে বসতে সম্মত হয়েছেন, সংসদের প্রভাব কি মাঠের রাজনীতি থেকে উল্টো দেখছেন কিনা? আচ্ছা দেখেন, সংসদে মাঠে কেন এমন উত্তপ্ত আমরা একটা পরিস্থিতি তৈরি ন্যাশনাল ক্রাইসিস নিয়ে কথা বলতেছি, আর একটা রাষ্ট্র রিফর্ম নিয়ে কথা বলছি। আপনারা অনেক সময় ডিস্টিংগুইশ করতে পারেন না। দেখেন, এই যে অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরা জোর করে করে আদায় করতে হয় সরকারের কাছ থেকে, কিন্তু ওটা ন্যাশনাল রিফর্ম যদি আমাদের এই যে রিফর্ম এজেন্ডা ছিল, সংস্কার করলে ওরা অটোমেটিক্যালি জানতে পারতাম। এখন যেটা ফোর্স করে একটা নিয়মতান্ত্রিক না বলে, আপনার একটা হলো যে সংসদের ভিতরে আলোচনা নিয়মতান্ত্রিক, একটা অনিয়মতান্ত্রিক বাট গণতান্ত্রিক, সেটাকে বলে ডেমনস্ট্রেশন, বিক্ষোভ, এগুলা করে করে করতে হয়। তো সেই জায়গাটা যখন আপনি রাষ্ট্র মানতেছে না, জনগণের ভয়েস হয়, তখন তো মানুষ মেসি বাকার কি এটা মানুষ জনসচেতনতা তৈরি করে যে আপনারা যেই সরকারকে গণতান্ত্রিক বলতেছেন তাদের আচরণে, তাদের আন্ডারস্ট্যান্ডিং এ, তাদের এক্সিকিউশনের করার ক্ষেত্রে আপনার ভয়েসটা তারা নিতেছে না, তারা তাদের ভয়েসটা তাদের যেভাবে করতে চায় সেভাবে করতে চায়। তাহলে এগেইন মানে একটা ফেসিস্ট স্টাইল, একটা সিস্টেম, এটা তো কোনো ব্যক্তি না, এটা যে কোনো কেউ ওখানে বসলে সেটা হয়ে যাবে, এটা একটা সিস্টেম। তো সেই সিস্টেমটা রিফর্ম করার জন্য যেগুলো দরকার ছিল সেগুলোকে তো মানা হচ্ছে না, সুতরাং এটাও অ্যাড্রেস করতে হবে। তার মানে ন্যাশনালে 2টা ইস্যু, একটা লংজিভিটির করার ক্ষেত্রে আমাদের রিফর্ম দরকার, এখন হচ্ছে ক্রাইসিস যেটা ইনস্ট্যান্ট, সেটার জন্য তো আমরা সাপোর্ট দিব। আর আপনি কি মনে করেন যে আমরা এমন সরকার বিপদে পড়তেছে, একটা ক্রাইসিস ন্যাশনাল ইস্যু মানে ইন্টারন্যাশনাল ইস্যু, সেটা কিনা এই সরকারের কারণে হয়েছে? সরকারের কিছু ফেইলিওর থাকতে পারে। সুতরাং একটা ইন্টারন্যাশনাল যেটা আমার ন্যাশনাল ইন্টারেস্ট, আর একটা হচ্ছে রাষ্ট্রের ইন্টারেস্ট, সেই জায়গাটা দেখে আমরা কাজ করার চেষ্টা করতেছি। কিন্তু আপনারা সংকটের কথা বলছেন, আবার মাঠে আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও বলছেন। হ্যাঁ, সংকট তো আমরা অ্যাড্রেস করতেছি একসাথে। আন্দোলনটা কি, আন্দোলন কি নিয়ে হয়েছে? আন্দোলন রিফর্ম নিয়ে। আপনার যেটা গণপরিষদ করার কথা ছিল, রাষ্ট্রের সংস্কারের কথা ছিল, সেটাকে আপনি বাইপাস করতেছেন। আপনি তো সংসদের মেয়াদ এই সেশনটা 30 তারিখ পর্যন্ত চলবে, আপনি কি করলেন? এটা তো ডিসিশন হলো না, জনগণ জানতে পারলো না, আপনি কি করলেন? এটার ব্যাপারে কোনো অ্যাড্রেস আছে? ল্যাপস করে ফেললেন, টক আউট করে ফেললেন। তাহলে একটা মেজর ইস্যু যে রক্তের বিনিময়ে আসলাম, আমার কথা হচ্ছে আমরা কে যেন খুব আক্ষেপ করে বলেছিল বাঙালি খুব আত্মবিস্মৃত জাতি, মানে খুব দ্রুতই ভুলে যায়, রক্তও ভুলে যায়, সবকিছু ভুলে যায়। আমার যে অত্যাচার হয়েছে আমি মনে হয় ভুলে গিয়েছি, এরকম একটা অবস্থা হয়ে গেছে। কেন ভুলে গেলাম? কারণটা
কারণটা হচ্ছে পাওয়ার এমন একটা জিনিস, এখানে বসলে, এই ঘোরাতে বসলে মানুষ সব ভুলে যায়, কি মজা, আরাম, স্যার 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 সবই আমার কিছু। এটা এরকম না, ক্ষমতা কখনো পার্মানেন্ট না। সুতরাং স্থায়ী হচ্ছে জনগণের আস্থা, স্থায়ী হচ্ছে জনগণের আপনাকে যে ম্যান্ডেট দিচ্ছে সেটাকে রেসপেক্ট করতে হবে। সুতরাং অ্যাকাউন্টেবল, স্বচ্ছতা থাকতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর আতিক মুজাহিদ। আমি একটু, আমার ডান পাশে রয়েছেন জনাব কামরুজ্জামান রতন, সংসদ সদস্য। আপনার কাছে আসি। আমরা একটু প্রথমে, আপনি নিজেও ছাত্র নেতা ছিলেন, ছাত্র রাজনীতিতে গুপ্ত ইস্যুতে শিক্ষাঙ্গনগুলো উত্তপ্ত হচ্ছে, এটি নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে। একই সঙ্গে আমরা লক্ষ্য করছি যে সংসদে সরকার এবং বিরোধী দলের মধ্যে সংকট ইস্যুতে একটি ঐক্যমত্যে পৌঁছেছেন, বাট বাহিরে এসে আবার বিরোধী দল আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিচ্ছেন এই সময় এসে, যেখানে বিশ্বব্যাপী জ্বালানি সংকট চলছে। দুটি বিষয় নিয়ে যদি বলেন। সম্মানিত বিজ্ঞ যারা আলোচক এবং এই আলোচনার মধ্যে যারা শুনবেন, সবাইকে আসসালামু আলাইকুম। আমি গতকাল হাই ডেলিগেটস বিএনপির একটা টিম চায়নাতে ছিল, তো হংকং, জুহাই, ম্যাকাও একটা ব্রিজ দিয়ে আমি আসলাম। যেহেতু এখানে আমরা বসি মিনি পার্লামেন্ট, জনগণের কাছে আমি একেবারে মন খুলে কথা বলতে চাই। ওই ব্রিজটা 60 কিলোমিটার দীর্ঘ। ওই ব্রিজটা গতকাল আমি সৌভাগ্যক্রমে আমি পার হয়ে আসছি। আর এখানে এসে আলোচনার মধ্যে গুপ্ত সুপ্ত একটা অজানা একটা আতঙ্কের কথা নিয়ে আমরা কিন্তু আলোচনাটা শুরু করেছি। অ্যাকচুয়ালি মানসিকভাবে আমি আলোচনাটার জন্য প্রস্তুতি নিই। আমি মনে করি একটা কালো ছায়া আনসিন যেটা, সেটাকে গুপ্ত বলা হয়, এবং গুপ্ত মানে হইলে একটা নীতি বিবর্জিত একটা পন্থা, যেটাকে বেআইনি এবং অবৈধ। এটি আমি আমার নিজের মতো করে আমি ব্যাখ্যাটা দিলাম। দেখেন, এই আলোচনাটা মানুষ কিন্তু এখন আর শুনতে চায় না। 5ই অগাস্ট, এই জুলাই অভ্যুত্থানের পরে আমরা কিন্তু মানুষের কাছে একটা নতুন আবরণে, নতুন আঙ্গিকে একটা স্বপ্ন রূপান্তরিত বাংলাদেশ, যেটা আমাদের এই যে হাসান কাইম ভাইরা আমাদের শিখিয়েছেন, ওনাদের কাছ থেকে কিন্তু একটা পজিটিভ একটা জিনিস দেখতে চাই। এই গুপ্তের যে আবরণে যেটা হচ্ছে, সবচেয়ে মজার কথা হলো, আমি তো এখানে ব্যারিস্টার শাহরিয়ার ভাইকে আমি সর্বক্ষেত্রে আমি শ্রদ্ধা করি, কিন্তু আমরা সবাই এখানে আলোচনার জন্য বসছি। আমরা কিন্তু কেউ কাউকে প্রতিপক্ষ বা এমন কাউকে ইন্ডিকেট করে আমরা কথা বলবো না, যে কথাগুলো বলার মধ্যে দিয়ে আমাকে কিন্তু ওনার একটা প্রশ্নের উত্তর আমাকে দিতে হচ্ছে। সেটা হয়তো আমি চাচ্ছিলাম না এভাবে, বাট আমাকে প্রশ্নটা দিতে হবে। কথায় কথায় আমি যদি এখন বলি যে আমি আমার দেশকে চালাবো, আমি এই জন্য আমি গতকালকের সফরে কথাটা বললাম, ওইখানে আমি একটা জিনিস শিখলাম যে প্রতিটা মুহূর্তকে ওরা দাম দেয়। কখন খেতে হবে, কখন ঘুমাইতে হয়, এবং কাজের মধ্যে দিয়ে আমাকে যে অ্যাক্টিভিটিটা আমাকে শুরু করতে হবে, সেটা কিন্তু ধরুন আমরা এই বাংলাদেশটা নেই, আমরা পরচর্চা, ছিদ্র অন্বেষণ এগুলি নিয়ে শুরু করছি। কম বেশি আমরা এই যে একটা ব্রিজ ছিল আমাদের, আমরা কিন্তু আলোচনা পূর্বে অফ রেকর্ডে কিন্তু সবার সাথে কথা বলেছি, অতীতের কষ্ট, কায়েম বেগে বলে আবার কবে জেলে যাবেন, এই যে একটা মানে এই কথাগুলোর মধ্যে দিয়ে অতীতকে আমরা স্মরণ করতে চাই। তো এখন কোন প্রেক্ষাপটে সালাউদ্দিন সাহেব পার্শ্ববর্তী দেশে গিয়েছে, পার্শ্ববর্তী দেশ, হ্যাঁ আমার কে বন্ধু কে আমার শত্রু, তো কাজের মধ্যে দিয়ে, আমার স্বার্থের মধ্যে দিয়ে, আমার যে দেশের যে ইন্টারেস্ট, আমার গণতন্ত্রের জন্য আমার যে স্বকীয়তা, স্বাধীনতা, সেইভাবে আমি আমার দেশকে চালাবো। এবং এই দেশকে চালাতে আমার আজকের যে পার্লামেন্ট যারা আছে, আমি মনে করি সবাই আমার রাজনৈতিক এ দেশের একটা আমার শক্তি। এই শক্তির উপর দিয়ে আমি আগামীতে আমার দেশটা চালাতে চাই। কিন্তু কথা হলো, এই শক্তির মধ্যে যদি আজকে বিভাজনটা তৈরি হয়, এবং আমি যদি সালাউদ্দিন সাহেব কিভাবে ছিল, কিভাবে ওখানে তৈরি হয়েছে, কিভাবে ওনার মোটিভেটেড করে ওনাকে এই দেশে পাঠিয়েছে, এইটাই যদি ওনার ন্যারেটিভ হয়, আমি বিনীতভাবে বলতেছি, একটা মানুষকে কাজ করতে হবে, কাজের মধ্যে দিয়ে তাকে মূল্যায়ন করবেন। এখন সালাউদ্দিন সাহেব কি করছেন, এই দেশের মধ্যে তো সালাউদ্দিন ভাই রাজনীতি করছেন। এখন দেখেন, এই যে আতিকুল্লাহ ভাই, উনি একটা কথা বললেন, আমার 2 দিন আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী যে তার পজিটিভ একটুটা দেখালেন, সেটা এখন আমাদের ফুয়েল কনজাম্পশন, আমাদের যে ক্রাইসিসটা, এই ক্রাইসিসটা কি আমরা কি এই 2 মাসে এসে হাজার হাজার কোটি টাকা কি এই বিএনপি লুটপাট করেছে? এগুলো কি সব তেল গ্যাসগুলোকে সব বিএনপি খেয়ে ফেলেছে? যদি হ্যাঁ খেয়ে থাকে, আপনারা প্রমাণ দেখেন, এইটাকে জাতির সামনে আনেন, মিনিং এই যে আজকে যে কথা বলছেন, এখানে আপনার দলিলাদি সবকিছু পার্লামেন্টে আপনার কথা বলেন, আমি মনে করি কথাবার্তা হবে। কিন্তু কথাবার্তা যদি আপনার গায়াল করার মধ্যে যদি আমাকে ন্যারেটিভটা এভাবেই তৈরি করেন যে কালকে আসছে, এটাকে একটা টেনে নামাতে হবে, আরে ভাই তাহলে তো কথা মানে আমরা তো এটা আমরা তো আরেকটা কথা কিন্তু আমরা মানে প্রায় বলি, কি যাতনা বিষে বুঝি ভেসে কিসে, কবু 80 বিষে ধ্বংসিনী যারে। বিএনপি আজকে 17 বছর 16 বছর পর কি ধরনের যন্ত্রণার মধ্যে দিয়ে বেগম খালেদা তারেক রহমান বাংলাদেশে এসেছে, মানুষের ভোটেই তো সালাউদ্দিন সাহেবরা আমরা ইনশাল্লাহ রাষ্ট্রের দায়িত্ব নিয়েছি বলি তো ক্ষমতা এসেছি। আর ক্ষমতা মানে কি, যদি এইটাই বলেন যে না, ক্ষমতা আমরা আইন প্রয়োগ করার জন্য এসেছি,
এবং আইনগুলো মানুষের সেবা করতে আমরা এসেছি। এখানে আমাদের ত্রুটি বিচ্যুতি থাকবে, আমাদের রেখে যাওয়া এমন একটা অর্থনীতি আমরা পেয়েছি। সুশাসনের জন্য আমাদের কি কি করা দরকার, পার্লামেন্টকে ভাইব্রেন্ট করার, ওইখানে আমাদের সমালোচনা করেন সালাউদ্দিন সাহেব যদি বেআইনি কিছু বলে থাকে বা এমন কিছু চাপিয়ে দিয়ে থাকে যেটা জনগণের মধ্যে নেই, আইনের মধ্যে নেই, বিবেক প্রসূত, সে কোনো কথা না বলে। আপনাকে ওগুলো করে আমাদের অবশ্যই আপনারা সুপথে আমাদেরকে পরিচালিত করেন। সেই ক্ষেত্রে আমি উঠেই আমার পার্শ্ববর্তী দেশ, তার সাথে তো আমি বলিনি যে আমি তার সাথে বন্ধুত্ব করব। আবার আমি প্রতিনিয়ত ঘর থেকে মানে ভোরবেলা উঠেই তার বিরুদ্ধে আমার কথা বলতো, এইটাই যদি আমার রাজনীতি হয় তাহলে তো আমরা এগুতে পারবো না। আমি বিনীতভাবে আমার মধ্যে দিয়ে সংস্কার দরকার, আমার মধ্যে দিয়ে যেটা আমার সংশোধন দরকার বা পরিশুদ্ধতার জন্য আমার জাতীয়তাবাদী দলকে যেভাবে চলা দরকার, আমি মনে করি এই আলোচনার মধ্যে দিয়ে সবাই আমাদেরকে সুপথে পরিচালিত করুক যদি আমরা বিপথে থাকি। অসংখ্য ধন্যবাদ জনাব কামরুজ্জামান রতন। আমি একটু আমাদের একদম বিরতি নেবার সময় হয়ে গেছে। জনাব মাসুদ খান, আপনার কাছে একটু আসতে চাই আমি, যে আমরা সংসদে একরকম দেখছি, সংসদের বাহিরে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদ বাস্তবায়ন, নানান ইস্যুতে বিরোধী দল হুমকি দিচ্ছে আন্দোলনের। দেশের 2 মাস বয়সী সরকার দেশের জ্বালানি সংকটের এই মুহূর্তে কিভাবে দেখেন আসলে এটাকে? না, আপনি সংসদের ভেতরে এবং বাইরে এই যে বিরোধিতা অথবা আলোচনা, এটা নিয়ে তো আমি মনে করি আতঙ্কিত হওয়ার কিছু নাই। এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। রাজনীতি করবেন, জামাত যারা করেন তারা তো বিএনপি করেন না, কিন্তু বিএনপির সঙ্গে তাদের নীতিগত একটা পার্থক্য থাকবেই। এনসিপি যারা করেন তারা তো জামাত করেন না, কাজে তাদের মধ্যে একটু একটু বিরক্ত থাকতেই পারে। এবং বিরোধের কথা যারা যার যার মতো করে বলবেন যাতে নাকি জনগণ তার পার্টির প্রতি আকৃষ্ট হয়, এখানে কিন্তু আমি কোনো ঝামেলা দেখি না। সংসদে সবাইকে একসঙ্গে যার যার বক্তব্য বলবেন। এখন যদি সংসদে যে জামাতকে আপনি বলেন যে ভাই তোমরা বিএনপি যেটা বলো ওইটাই বলো, তাহলে সে আলাদা পার্টি থেকে ইলেকশন করলো কেন? তো আলাদা পার্টি থেকে ইলেকশন করার অর্থটা কি? তারা তো তাদের মতো করে কথাটা বলবে, তাদের উপলব্ধির কথা বলবে। এখানে বিরোধ থাকবে, মতবিরোধ থাকবে, তারপরেও একটা ঐক্য থাকবে যে আমরা এই দেশটাকে ভালোবাসি। কাজে এতে আমি কোনো বিরোধ দেখি না। কিন্তু আর আপনি যে কথাটা আলোচনাটা শুরু করছিলেন ওটাও একটু বলি, এই যে গুপ্ত টুপ্ত নিয়ে যে আলোচনাটা, দেখেন ঘটনাটা কোত্থেকে আসলো। সিটি কলেজের, চট্টগ্রাম সিটি কলেজের ওখানে লেখা ছিল যে ছাত্র রাজনীতি ও ছাত্রলীগ এই ক্যাম্পাসে নিষিদ্ধ। এই তো, আচ্ছা ধরেন ছাত্রলীগের কথা আলোচনা করি না, ছাত্র রাজনীতির কথা বলি। ছাত্র রাজনীতিতে ছাত্রটুকু কেটে ওখানে লেখা হয়েছে গুপ্ত রাজনীতি। তার মানে গুপ্ত রাজনীতি ক্যাম্পাসে নিষিদ্ধ। আমি আপনাকেই বলি, আপনাকে 2টা অপশন দিই, যে আমি লিখলাম যে ছাত্র রাজনীতি ক্যাম্পাসে নিষিদ্ধ, আর লিখলাম গুপ্ত রাজনীতি ক্যাম্পাসে নিষিদ্ধ। আপনি কোনটা নেবেন বলেন? আপনি কোনটা নেবেন? আপনি বলবেন যে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ, এটি তো হওয়া উচিত। তাহলে গুপ্ত যদি কেউ লিখে থাকে সে তো এটা প্রুফ রিডিং করছে, সেটা এডিট করছে, এবং এটা পজিটিভ এডিটিং। আমি তো খারাপ কি আছে আমি তো বুঝলাম না। এখন এইটা নিয়ে যদি কারো জলে কেন জলে হলো এই কারণে কারো কারো গায়ে লাগে। আরে ওকে আমাকে বললো, আপনাকে তো বলে নাই। আপনি যদি নিজে গুপ্ত রাজনীতি না করেন তা বলে নাই আপনাকে, আপনি নিচ্ছেন কেন? এটা ওই যে কানাকে কানা বলিও না, খোরাকে খোলা বলিও না, এরকম হচ্ছে। তো যে খেপে যাচ্ছে তাহলে বোঝা যাচ্ছে যে সেই আসলে গুপ্ত রাজনীতি করে। এখন গুপ্ত রাজনীতির ডেফিনেশন নিয়ে মোটামুটি হাসনাত ভাইও বললেন, আমাদের শাহরিয়ার ভাইও বললেন। ডেফিনেশন গুপ্ত রাজনীতি আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, আন্ডারগ্রাউন্ড পলিটিক্স যেটাকে বলে, ওটাই তো গুপ্ত রাজনীতি। কিন্তু এখন যেটা হয়েছে, এখন যে গুপ্ত রাজনীতি বলতে যে জিনিসটা বোঝানো হয়েছে সেটা আসলে ভয়ঙ্কর। যত স্ট্র্যাটেজি আপনি বলেন না কেন, এটা 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 ভয়ঙ্কর স্ট্র্যাটেজি। পৃথিবীতে দেখেন যে গুপ্তচর বৃত্তি বলে না, গুপ্তচর বৃত্তিটা ভালো কিছু না। একটা রাষ্ট্র অন্য একটা রাষ্ট্রের মধ্যে তাদের নাগরিকের মতো করে সে এখানকার তথ্য সংগ্রহ করে আমাকে দিবে, এটা পৃথিবীর কেউ ভালো চোখে দেখে না। এটা দেখে না রে ভাই, এটা মন্দ কাজ। এই মন্দ কাজকে আপনি গ্লোরিফাই করার যদি চেষ্টা করেন তখন সেটাকে আমি পছন্দ করব না। আপনি করতে পারেন, আমি পছন্দ বাইরে আমি করব না। এখন ছাত্রলীগের মধ্যে ছাত্র শিবিরটা ঢুকেছিল তো, এবং যখন সে ঢুকেছিল তো ছাত্রলীগ তাকে তার দলে নেবে কেন? তারা যে অপকর্মগুলি করেছে সেই অপকর্মগুলি এরাও করেছে বলে তো তাকে ভালোবেসে বুকে জড়াই নিছে না। এখন ওই লোকটা যদি বলে যে আমি জীবন বাঁচাতে ওখানে ছিলাম,
ভালো, আপনি জীবন বাঁচাতে ওখানে ছিলেন, তা আপনি জীবন বাঁচাতে ওদের সঙ্গে মারামারি করছেন কেন? ওদের সঙ্গে মিলে আপনি নিরীহদেরকে মারছেন কেন? মারছেন তো রে ভাই, আপনি তো হেলমেট পরে মারছেন। এখানেও দেখলাম, চিটাগাঙ্গেও দেখলাম যে হেলমেট পরে আসছে। আমি তো স্ট্রেট বলছি, আমি আরো অনেক আগেই বলছি, ছাত্রলীগের যে হেলমেট বাহিনী ছিল এরা গুপ্ত। আমি মনে করি কেমন তখন তারা নিজেদের ঢাকে কেন? এখন আমার মানে এখানে মানে মূল যে বক্তব্যটা, দেখেন এই মূল বক্তব্য একটা কথা বলি আপনাকে। ছাত্র দলের সভাপতি রাকিব আছে না, শুরুর দিকে যখন জানা গেল যে সাদিক কায়েম, ফরহাদ এরা ছাত্র শিবিরের লিডার ছিল, তখন কিন্তু এই রাকিব একটা কথা বলছিল যে গত 15 বছরে ছাত্র শিবিরে, যেহেতু এইবার কমিটি আছে এখন একটা, নিশ্চয়ই গত 15 বছরে তাদের কমিটি ছিল, এই কমিটির নামগুলো একটু প্রকাশ করেন। করে নাই কেন? প্রকাশ করলে আমি তো আশঙ্কা করি প্রকাশিত হলে পরে ওই কমিটি অনেক লোক বিএনপির লিডারও আছে। রতন ভাই আছে কিনা বলতে পারবো না, বলা যায় না কিছুই। আপনি 15 বছর প্রকাশ করেন না কেন? প্রকাশ করেন না কেন? তখন বরং ছাত্র আপনার শিবিরের পক্ষ থেকে বলা হয় আপনারা উত্তেজিত হয়েন না। উত্তেজনা অনুত্তেজনা কি আছে? আপনার এতদিন আপনার বলতে পারেন না ছাত্রলীগ ছিল, হাসিনা ছিল, বলতে পারেন নাই মার খাইতে হবে, অমুক খাইতে, সব মানলাম, ওরা তখন পলাইছে। এখন আপনাদের যে পুরনো সৈনিক যারা, ওদের নামটা একটু প্রকাশ করেন, আমরা দেখি ওরা কারা, অসুবিধাটা কি? দেখেন না, এই কারণে আপনারা তাদেরকে ছাত্র সংগঠনের মধ্যে গুপ্ত হিসেবে রাখছেন, আগামীতে মূল সংগঠনের মধ্যেও গুপ্ত হিসেবে বিরাজ করুক এটা চান। এই টেন্ডেন্সি, এই আকাঙ্ক্ষা ভালো কিছু নয়। জি, অসংখ্য ধন্যবাদ জনাব মাসুদ কামাল। আমরা এই আলোচনা আবারও ফিরবো, একটি বিরতি থেকে ফিরে এসে প্রিয় দর্শকদের সংলাপে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। দেশ সংলাপে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি এই আলোচনা আবারও ফিরতে চাই। আমার সর্বডানে রয়েছেন অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, সভাপতি রাষ্ট্র সংস্কার আন্দোলন। আপনার কাছে আসলে প্রশ্ন, নির্বাচিত হয়ে বিএনপি গণভোটকে অস্বীকার করছে, এ কথা গতকাল বলেছেন নাহিদ ইসলাম। গণভোট নিয়ে বিএনপি সংসদ সদস্যরাও সংসদে আমরা দেখছি প্রশ্ন তুলেছে। গণভোট নিয়ে হঠাৎ করে আসলে কি হয়েছে, যে গণভোটের ভবিষ্যৎটা কি মনে হয় সংক্ষেপে যদি বলেন? আসলে আমার যেটা মনে হয় যে আমরা দুইটা জিনিসকে গুলায় ফেলতেছি। আমি প্রথমত ধরেন, এটা যদি রিপাবলিক হয়, এটা যদি গণতন্ত্র হয়, তাইলে আমি ধরে নিই যে আমার এই রাষ্ট্রের সকল ক্ষমতা জনগণের। জনগণ আমাদেরকে যখন যেটার জন্য রিপ্রেজেন্ট করার জন্য পাঠায়, আমরা সেইটুকু ক্ষমতা চর্চা করি। ধরেন আমাকে স্থানীয় সরকারে পাঠাইলে আমি আইন বানাই না, যে আইন বানানো আছে সে আইন অনুযায়ী আমি কাজ করি। আমাকে যখন সংসদ সদস্য হিসেবে পাঠায়, তখন আমাকে একটা ক্ষমতা দেয় যে আমি সংবিধানটা মেনে একটা আইন বানাইতে পারবো। আইন বানানোর ক্ষমতা দেয়, কিন্তু এটা গাইড করে হচ্ছে সংবিধান। সংবিধানেও আমি কিছু কিছু পরিবর্তন করতে পারবো। ধরেন বানান ভুল হয়েছে, কি আসলে স্থানীয় সরকারের জায়গায় স্থানীয় শাসন লেখা আছে, এইগুলিকে সংশোধন বলে, অ্যামেন্ডমেন্ট বলে। আপনি অ্যামেন্ডমেন্ট করতে পারেন। এই অ্যামেন্ডমেন্টের পাওয়ারটাকে আমাদের এখানে অনেক দূর পর্যন্ত এর আগে চর্চা করার পরে হাইকোর্টকে এই সংবিধান অনুযায়ী এগুলি দেখভাল করার ক্ষমতা দেওয়া হয়েছিল। আমাদের সাবকন্টিনেন্টে এক ধরনের নীতি দাঁড়াইছে যে আমরা তো যে ক্ষমতা পাই এটা বেশি চর্চা করি। হাইকোর্টকে এখানে এসে বলতে হয়েছে, কিংবা সুপ্রিম কোর্টকে বলতে হয়েছে যে সংশোধন মানে হচ্ছে এই, আপনি এতদূর পারেন, এর বেশি পারেন না। এর বেশি হলে আমরা এটাকে আসলে আমাদেরকে এই সংবিধান দায়িত্ব দিছে এইগুলিকে বাতিল করে দেওয়ার জন্য, আমরা বাতিল করে দেব। আমাদের এখানে 8ম সংশোধনীতে এই বিষয়টা ফয়সালা হয়েছে। এখন জনগণের দুইটা ক্ষমতা দুই ধরনের ভোট থেকে আসছে। একটা ক্ষমতা আসছে যে আপনি সংসদ সদস্য হবেন, আরেকটা ক্ষমতা সে দিচ্ছে আপনাকে, বলছে যে আপনারা যারা সংসদ সদস্য হবেন, ইন এডিশন টু দ্যাট আমাদের এখানে যে সংবিধানের কতগুলি ঝামেলা আমাদের 50 বছরের অভিজ্ঞতায় দেখা গেছে, যেগুলির একটা ব্যাপক পরিবর্তন করা লাগবে। কতদিন পরপরই আমাদের অভ্যুত্থান করা লাগে, ঝামেলা করা লাগে,
আমাদের সন্তানদের জীবন দেওয়া লাগে, ভবিষ্যতে যাতে এটা না হয় এটাকে ঠিকঠাক করার জন্য এই জায়গাগুলি আপনারা ঠিক করবেন। এই ভোটটা নিয়ে এসে আপনি এই গণভোটে আপনাকে এইটার জন্য একটা ম্যান্ডেট দিচ্ছে। আপনি বলতেছেন জনগণের আপনাকে যে সংসদ সদস্য হওয়ার ক্ষমতা যেটা দিচ্ছে এটা ঠিক আছে, কিন্তু আপনাকে যে আরেকটা দায়িত্ব দিচ্ছে একটা নির্বাচনের ভেতর দিয়ে, আপনি বলতেছেন এটা সংবিধান সম্মত না। এটা আসলে সংবিধান সম্মত না। সংবিধান সম্মত হলো সংবিধানের ভেতরে আপনি কি করতে পারবেন। আর সংবিধানকে যখন বদলায় ফেলতে হয়, নতুন সংবিধান ধরেন কালকে লাগবে, এটা কি সংবিধান অনুযায়ী হবে? হবে না তো। সেই জন্যই অভ্যুত্থান লাগে, সেই জন্যই অভ্যুত্থানের বিজয় হওয়া লাগে, কিংবা আসলে বিপ্লব লাগে, এরকম ব্যাপারগুলি লাগে। যখন মানুষ বিদ্যমান সাংবিধানিক কাঠামোর মধ্যে তার সমস্যার সমাধান দেখে না, তখন এটাকে সে অমান্য করে অন্যভাবে তার যে উইল এটাকে সে সামনে নিয়ে আসে। এটার জন্য জীবন দেয় সে, অন্তত মানে প্রয়োজনে জীবন পর্যন্ত দেয়। তো আমাদের এখানে এটা যেটা ঘটছে, এটাকে নিয়ে বিএনপি আমি জানি না কেন করতেছে। আমি এখন পর্যন্ত এটা আশা করতে চাই যে তাদের মধ্যে 180 দিন, আমি এই জন্য সবসময় বলি যে আমি বিএনপিকে 180 দিন দেখতে চাই। কারণ এই যে গণভোট, এটার মধ্যে দুইটা জিনিস বলা ছিল যে তুমি যেদিন সংসদ সদস্য হিসেবে শপথ নিবা, এই দিন এই শপথটাও নিবা, আর 180 দিনের মধ্যে তুমি এই কাজগুলি করবা। আমি অদ্দূর বুঝি যে যেই সমস্ত জিনিস সেটেল করা আছে এগুলি সামলাইতে তার 30 দিন লাগবে বা 25 দিন লাগবে বা এরকম। সো তার মধ্যে যদি রাজনীতিবিদরা, এখন আমার কাছে মনে হয় যে বিএনপিতে এই বিষয়গুলি যারা ডিল করতেছে এরা পলিটিশিয়ান না, এরা হচ্ছে আইনজীবীর মতো, উকিলের মতো, অথবা আমলার মতো। উকিল আর আমলারা হচ্ছে সংবিধানকে দেখে সংবিধানের এটা একটা দলিল হিসেবে, আইন হিসেবে রাষ্ট্রের। আর পিপলের প্রতিনিধি হিসেবে যখন আসলে রাজনীতিবিদরা দেখে, তখন দেখে এটা জনগণের মধ্যে যে বিরোধ আছে এই বিরোধ নিষ্পত্তির একটা পদ্ধতি হিসাবে, এটার একটা গাইডলাইন হিসাবে। তো রাজনীতিবিদরা যখন এটাতে হাত দেবে, তখন দেখবে যে জনগণের মধ্যে যে সমস্ত আকাঙ্ক্ষা ছিল, যে সমস্ত বিরোধ ছিল, এইগুলি মীমাংসা করার জন্য সংবিধানের কি কি পরিবর্তন করা লাগবে সেইটার একটা অনুমোদন, সেটা নিয়ে আলোচনা এগুলি করা আছে। কিন্তু ফাইনালি তারপরে তাদেরকে এগুলি নিয়ে আলাপ করার ক্ষমতা দেওয়া আছে কিন্তু। তবে আমি মনে করি যে এদের মধ্যে এই সুমতি আসতে পারে। সেই জন্যে ভাইরা যেরকম ধরেন রাজপথে কালকেই নাইমে এখনই ভায়োলেন্ট হইতে চায়, আমাদের জায়গাটা এরকম না। আমরা মনে করি যে এদেরকে হ্যামারিং করতে হবে, বারবার এদেরকে দেখাইতে হবে যে তোমরা আসলে জনগণের যে জনগণকে মানতেছো, আংশিক মানতেছো, পুরোটাও তুমি মানতেছো না। এবং আমাদের যে পণ্ডিতদেরকে তোমরা মানতেছো, এই পণ্ডিতরা হচ্ছে সংবিধানের পণ্ডিত, ও রাজনীতির পণ্ডিত না। ও সংবিধান থেকে দেখাচ্ছে যে সংবিধানে তো এটা নাই, সংবিধানের বাইরের জিনিস তো সংবিধানে থাকবে না। অভ্যুত্থান কি সংবিধানে আছে? বিপ্লব কি সংবিধানে থাকবে? থাকবে না। তো এইটা অভ্যুত্থান যখন হয়েছে, এটা সংবিধানের বাইরে গিয়ে হয়েছে। আবার মানুষ এই অভ্যুত্থান করছে যাতে সে সংবিধানটাকে এমন ভাবে মানতে পারে যাতে 2 দিন পর পর জীবন দিতে না হয়, তার একটা সংশোধন করতে পারে। তো সেই জায়গাটা নিয়ে আসলে আমি মনে করি যে একটা ভুল বোঝাবুঝি, কিংবা গোয়ার তুমি, কিংবা ধরেন দলীয় স্বার্থে জনগণের স্বার্থকে, রাষ্ট্রের স্বার্থকে, জনগণের স্বার্থকে জলাঞ্জলি দেওয়ার এক ধরনের একটা প্রবণতা কাজ করতেছে। এইটা যদি প্রিভেল করে, তাইলে আমাদের জন্য সামনে বড় রকমের বিপর্যয় কিংবা বিপদ আছে। জি, আমি মনে করি যে আমি দেশকে ভালোবাসি কেবল এরকম না, দেশকে অন্যরাও ভালোবাসে এবং এই বিপর্যয় তারাও এড়াইতে চায়। ধন্যবাদ। সেই জায়গা থেকে আমি মনে করি যে এটার সমাধান হবে। ধন্যবাদ অ্যাডভোকেট হাসনাত করিম। আমি একটু আমার বাঁ পাশে রয়েছেন ব্যারিস্টার শাহরিয়ার কবির, আপনার কাছে একই রকম প্রশ্ন যে নাহিদ ইসলাম এনসিপি নেতা, তিনি বলছেন যে নির্বাচিত হয়ে বিএনপি গণভোটকে অস্বীকার করছে। বিএনপি কি গণভোটকে অস্বীকার করেছে বা এমন কথা বলেছে কিনা আপনার কাছে কি মনে হয়? গণভোটে বিএনপি সংসদ সদস্যরা সংসদে কথা বলেছেন গণভোট নিয়ে, গণভোটের ভবিষ্যৎ কি দেখছেন আপনি? আচ্ছা, এই আলোচনায় যাওয়ার আগে একটা জিনিস বলে নিই। এই গুপ্ত সত্য, এই আলোচনাটা মিডিয়া বা সব জায়গায় আনতে চাচ্ছে কে, এটা বুঝতে হবে। সেটা বোধহয় আমার এখানে অনেক ভাই এটার উত্তরও দিয়ে দিচ্ছেন। 5ই আগস্টের পরে এটা একটা মীমাংসিত। স্বৈরাচারের সময় জীবন বাঁচানোর জন্য বহু কিছু করছে। আজকেও এই আলোচনা করে বিভেদ সৃষ্টি করে কে লাভ হবে? যে দেশে পুনর্বাসিত হতে চায় আওয়ামী লীগ, এবং তাকে যারা পুনর্বাসন করতে চায় তারা এটাকে একটা বয়ান হিসাবে তৈরি করতে চায়। সো এই বয়ানটা কেন এই সময় আসলো, আমি খালি 2টা লাইন, ভাই ওই যে বলছে মসজিদে
জামাত ইসলাম রাজনীতি করত, এগুলো আমি আর উদাহরণ দিচ্ছি না। তাহলে মসজিদের নববী থেকে ওই মদিনা সনদ থেকে সব ভুলে যেতে হবে। যাক, ওইদিকে আর আমি যাব না, কারণ আমার হাতে তো আর অত সময় নাই। তো আমি খালি একটুকুন বলিনি যে যখন দেশে জুলাই সনদ নিয়ে 30 দিনের ম্যান্ডেট নিয়ে যারা সংবিধানের পণ্ডিত, সংবিধান কসলাতে থাকলো, তাদেরকেই সংবিধানের 63-তে বলা আছে 30 দিনের মধ্যে অর্ডিন্যান্স গুলোকে আইনে পরিণত করতে হবে। যখন এটা করলেন না, তখন যখন বিরোধী দল এটাকে শক্ত নিয়ে অবস্থান নিতে চাইলো, এবং বিরোধী দল একটা কথা বারবার বললেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আপনারা ক্ষমতায় এসছেন সেটাও আমরা মেনে নিছি খালি এই জুলাই সনদের জন্য। আজকে যখন নিরপেক্ষ বলে মুখে ফেনা তুলে দিচ্ছেন স্বচ্ছ ইলেকশনটা 2008-এর মতো একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। সেই ইলেকশনের পরও আপনাদেরকে মেনে নেওয়া হলো, স্বার্থ ত্যাগ করা হলো একটা কারণেই, যাতে আপনার জুলাই সনদ বাস্তবায়ন করেন। জুলাই সনদ আপনার বাস্তবায়ন করলেন না, গুম কমিশনের রিপোর্ট, গুম কমিশন অধ্যাদেশ সব বাতিল করে দিলেন, এবং এগুলো ইভেন গণভোট অধ্যাদেশটা সংবিধানে প্লেস পর্যন্ত করলেন না। আপনি সেই জায়গাতে তখনই দেখা গেল যাতে আন্দোলন না হয় তেলের ক্রাইসিস শুরু হলো। এই জিনিসটা অবশ্য 17 বছর থেকে শেখা। হাসিনা যত তাড়াতাড়ি নাটক করতে পারতেন, বিএনপি সেটা মঞ্চস্থ করতে পারছেন না। কারণ আমার কাছে দুইটা জিনিস, এক, অবস্থাটা কি, যদি তেল পর্যাপ্ত থাকে দেশে কি থাকবে না, তেলের সমস্যা থাকবে না। এবং আমাদের দেশের তেল কখনো ইরান থেকে আনা হতো না। আমাদের অর্ধেক পেট্রোল এবং অকটেন বাংলাদেশ থেকে আসে, এবং সেই ইস্টার্ন রিফাইনারি বন্ধ করে দেওয়া হলো কেন? এবং তেল তো আসতো মালয়েশিয়া থেকে, তেল তো কয়লা আসে সমস্ত বিদ্যুৎ কেন্দ্রের জন্য ইন্দোনেশিয়া থেকে। তা আমার কথা হলো যে জুলাই সনদ যখন বাস্তবায়ন করলেন না, তারপর পরে তেলের সমস্যা হলো। আচ্ছা, এবার তেল নিয়ে যখন আন্দোলন শুরু হলো তখন হয়ে আসলো গুপ্ত সুপ্ত। দুঃখ করে এই জন্য বলি যে কেউ না কেউ কোনো অদৃশ্য শক্তি চাচ্ছে না এদেশ মাথা উঁচু করে দাঁড়াক। যে বারবার ভারত বলি, ভারত ছাড়া কি আছে আমার মাথা উঁচু করে দাঁড়াতে দিতে চায় না। ভারত প্রীতি থাকবে কেন? ভারত যতদিন প্রীতি আছে ততদিন এদের মাথা উঁচু করে দাঁড়াবে না। এবার জুলাই সনদের কথা আসেন। জুলাই সনদ বিএনপি বাস্তবায়ন করবে, প্রধানমন্ত্রী এই কথা বলতেছেন, সবাই বলতেছেন, আমিও হাসনাত ভাইয়ের সাথে একমত। আমিও তাদেরকে 180 দিন সময় দিতে চাই। 180 দিনের আগে কোনো রকম কোন আন্দোলন, সরকার পতন হওয়ার কিছু না। কারণ তারা যে ওয়াদা করছে, এবং মাননীয় প্রধানমন্ত্রী এই কথাও বলছে, দেখেন রংপুরে যে সে গণভোটের পক্ষে চাইছে আবু সাইদের জায়গায় যে, এবং 180 দিন মানে 180 দিন। 180 দিন আপনাকে আমি সময় না দিয়ে কালকে আন্দোলন করব, এর পক্ষে আমি না। কিন্তু চাপে রাখার জন্য আমি মিটিং মিছিল তো করবই। নাহিদ যেটা বলছে যে সংসদ এবং রাজপথ একাকার করে দেওয়া, এটা সারা জীবন ছিল, আজও থাকবে। তাই বলে আমি এখনই 180 দিনের আগে সংসদ বয়কট করব, সংসদ থেকে চলে যাব, তা না। কিন্তু 180 দিনের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী নিজে বলছেন যে আমি যদি কথা না রাখতে পারি তাহলে তো আমাকে মানুষকে আর আগে ভোট দিবে। সো 180 দিন হচ্ছে লাইফ লাইন। বিএনপি যদি 180 দিনের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন করে, তার চেয়ে জনপ্রিয় আর কেউ হবে না, এটাও বলে দিচ্ছি। কিন্তু 180 দিনের মধ্যে যদি আপনি না করেন, তার চেয়ে ঘৃণিত আর কেউ হবে না। কারণ তাকেও মনে রাখতে হবে 12 ফেব্রুয়ারি ইলেকশন করে কিন্তু সে টিকে থাকতে পারেনি 1996 সালে। আর 17 বছরের যে পেতাত্তা, তাকে যদি ফিরে আনার, হাসিনাকে এই দেশে ফিরে আনার কোনো দরকার নাই রে ভাই। আওয়ামী লীগকে, আর আপনি বিএনপি, আপনি যে আদর্শে আছেন, আপনি কোনদিন আওয়ামী লীগ হতে পারবেন না চেষ্টা করলেও। কারণ যে জিনিস না তাকে সেটা করা যাবে না, এবং যারা এটা করতে চাচ্ছে তারা কি হয়ে যাবে, মানুষ যে বিএনপি কে ভালোবাসে, সে বিএনপি হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের, বেগম খালেদা জিয়ার, ওটা তো হৃদয় থেকে মুছাতে পারবেন না। সুতরাং বিএনপির কাছে মানুষ চায় জুলাই সনদ বাস্তবায়ন করবে, এবং এটাই বিশ্বাস করে, যে ফর্মে করেন, যেভাবেই করেন। কিন্তু 180 দিনের মধ্যে যদি না করেন, এবং যে কাজটা আপনার 30 দিনে যে ভাই বললেন, এগুলো করতে কিন্তু 133টা অধ্যাদেশ করতে আপনি যেগুলো বাতিল করে দিলেন, তাহলে আপনি ডক্টর ইউনূসের অর্ধেককে মানি, অর্ধেককে মানি না। তার মানে কি, ডক্টর ইউনূস লেজিটিমেট আবার লেজিটিমেট গভর্নমেন্ট না? আপনি তো এই প্রশ্ন দাঁড় করায় দিলেন ভবিষ্যতে, যে ডক্টর ইউনূসের এই অর্ধেক মানলাম, এই অর্ধেক মানলাম না, তাহলে ডক্টর ইউনূসের এই কাজগুলো অবৈধ, এই কাজগুলো বৈধ। তাহলে একটা সরকার কখনো অবৈধ এবং বৈধ হতে পারে? কারণ এই জন্য তো 5ম সংশোধনের মাধ্যমে জিয়াউর রহমান কি সব কাজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কি বৈধ ছিল না? তারপরও 5ম সংশোধনের মাধ্যমে বৈধতা দিতে হয়েছে কেন? রাষ্ট্রের প্রয়োজনে। 7ম
আপনি 7th অ্যামেন্ডমেন্টে এর সাথে সব কাজকে আপনি কেন বৈধতা দিছিলেন? এই একই কারণে। কিন্তু আজকে যে ভুলটা করলেন, ডক্টর ইউনূস সরকারকে বিতর্কিত, সরকারকে আরো বিতর্কিত করলেন, খলিলের মতো গুপ্ত করে ফেলে দিলেন এই সরকারকে। সেই জন্যই আমার ব্যক্তিগত অভিমত, আমি এখনো বিশ্বাস করতে চাই বিএনপি করবে, কিন্তু বিএনপি যদি না করে, বিএনপি যেখানে আরো একটা জিনিস আছে, এই সচিবালয়, সুপ্রিম কোর্ট সচিবালয়ের নোট অফ ডিসেন্ট ছিল না, উনি কোন যুক্তিতে এই অধ্যাদেশটা বাতিল করে দিলেন? সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন করার দিন আজকের আইনমন্ত্রী, তখন তো অ্যাটর্নি জেনারেল বললেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্বর্ণাক্ষরে লেখা দিন, সেইটাও আপনি আজকে বাতিল করে দিলেন। আর একটা জিনিস লাস্টের কথা বলে দিই, পলিটিক্যাল প্রবলেমকে কোর্টে নিয়ে যে মীমাংসা করতে যেন না। গত 17 বছর এটা করা হয়েছে, রাজনীতিবিদরাই এটা মীমাংসা করবেন। এটা কোর্টের ঘাড়ে বন্দুক রেখে হাসিনা যেভাবে চালাইছে, এতে জাতির বিপর্যয় ছাড়া আর কিছু হবে না। জুলাই সনদ দিয়ে রিট করছেন, এটা নিয়ে রিট করবেন। আমি সেদিন শুনলাম যে মুনিরাকিন এই নমিনেশন বাতিল, সেটা নিয়ে রিট করবেন না। মনির এটাও আপনি ইলিগালি বাতিল করে দিচ্ছেন। মনিরার এই সদস্য পদ বাতিল করার কোনো কারণই নাই, কারণ এই সংরক্ষিত আসন আপনার কোনোভাবে 66(2) দিয়ে নিয়ন্ত্রণ হয় না। তারপর আপনি করে দিচ্ছেন। তো গায়ের জোরে দলীয়করণ করে একটা দেশকে ভালো জায়গায় নিয়ে যাওয়া যায় না। জি, ধন্যবাদ ব্যারিস্টার শাহরিয়ার কবির। আমি একটু যেতে চাই জনাব আবু আলম শহীদ খান। আমরা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে সংস্কার সরকারও করতে চায়, আমরা অধ্যাদেশগুলো বেশিরভাগ দেখেছি যে তারা তুলেছে, এবং বিপরীতে আমরা লক্ষ্য করছি বিরোধী দলের পক্ষ থেকে গণভোট নিয়ে তারা আন্দোলন করতে চাচ্ছে। 2 মাস বয়সী সরকার আন্দোলন করতে যাচ্ছে। সংস্কার ইস্যুতে আসলে এখন সংকটটা কোথায় আপনি দেখেন? ধন্যবাদ আপনাকে। সংস্কার ইস্যু নিয়ে তো একটা সংকট আমরা দেখতেই পাচ্ছি। এখন সংকট আবার সংকট নেই, যেটা ব্যারিস্টার শাহরিয়ার বললেন যে প্রধানমন্ত্রী তো বলেছেন যে আমি এটা করতে চাই এবং 180 দিন সময় আছে। তো এখন বিরোধী দল যারা আছেন, বিরোধী রাজনীতি করছেন, তারা সংসদের বলবেন, সংসদের বাইরেও বলবেন, সরকার উৎখাত করার আন্দোলন তো করছেন না। তো এটা ভালো জিনিস, আমরা অপেক্ষা করি। তো 180 দিন অপেক্ষা করলে আপনার এগুলো নিয়ে আরো আলোচনা হবে, আলোচনা হওয়া দরকার। গণভোট আদেশটাই তো অবৈধ ছিল। গণভোট আদেশ যেটা দিয়েছে রাষ্ট্রপতি, উনি এরকম আদেশ জারি করতে পারে না। মানে অন্তর্বর্তীকালীন সরকারের যে আদেশ, সেই আদেশটা অবৈধ ছিল। গণভোট হয়েছে, গণভোট হয়নি এরকম বলা যাবে না, বাট আদেশটা অবৈধ ছিল, আদেশটা সংবিধান সম্মত হয়নি। এখন আপনি সংবিধান মানেন, সংবিধান মেনে আপনি কাজ করতেছেন, তাহলে সংবিধানের মধ্যেই থাকতেন। সংবিধান তো আপনি ছুঁড়ে ফেলে দেননি। আপনি সংবিধান যদি ছুঁড়ে ফেলতেন, জেনারেল এরশাদ এবং জেনারেল জিয়ার উদাহরণ দিয়ে তো আপনি এটাকে প্রমাণ করতে পারবেন না যে সবগুলো অধ্যাদেশকেই একটা পার্লামেন্ট মেনে নেবে। জেনারেল জিয়ার সময় পার্লামেন্ট কি ছিল? ওই পার্লামেন্টে জেনারেল জিয়া সাহেবের যে দল, সেই দলের সংখ্যাগরিষ্ঠতা ছিল। সুতরাং ওনারা জেনারেল জিয়া সাহেবের যা যা হয়েছে, খারাপ ভালো, অনেক ভালো, কিছু খারাপ, সব তারা এগ্রি করে গেছেন। জেনারেল এরশাদের সময় পার্লামেন্টে কি ছিল? জেনারেল এরশাদ একটা দল করেছিলেন, সেই দল পার্লামেন্টে মেজরিটি ছিল, এবং তার যে বিরোধী দল উনি বানিয়েছিলেন তারা এটা অ্যাকসেপ্ট করেছে। কিন্তু 111-এর পরে যখন শেখ হাসিনা ক্ষমতায় আসলেন 2008-এর নির্বাচনের মধ্যে দিয়ে, উনি তো এসে 111-এর সরকারের সব অর্ডিন্যান্স তো ওই পার্লামেন্টে অ্যাকসেপ্ট করে নাই। এবং এই পার্লামেন্ট তো আমাদের ইউনূস সাহেবের দলের পার্লামেন্ট না। ইউনূস সাহেব যে একটা দল করেছিলেন বা দল করার চেষ্টা করেছিলেন বা যে দলকে সমর্থন দিয়েছিলেন, যার প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল, তিনি তো প্রধানমন্ত্রী হন নাই। উনি হইলে এবং ওনাদের হাতে যদি ক্ষমতা থাকতো, তাহলে ইউনূস সাহেব যা যা করেছেন সব কিছুই বৈধ হয়ে যেত, কোনো অসুবিধা নেই। আপনি পার্লামেন্ট এখন যেটা করেছে সেটা পার্লামেন্টের ক্ষমতা, আপনি এটাকে অবৈধ বলবেন কিভাবে? ইউনূস সরকারের 133টা অর্ডিন্যান্স করেছে, 133টার মধ্যে 133টাই বাইবেল থেকে আসে নাই বা কোরআন থেকে আসে নাই বা কোনো ধর্মগ্রন্থ থেকে আসে নাই, এটা আইনের মধ্য থেকে আসছে। এবং আইন অনুযায়ী পার্লামেন্ট সদস্যরা যদি মনে করেন, পার্লামেন্টে যারা এখন সরকার যারা গঠন করেছেন, যাদের কাছে 2/3 মেজরিটি আছে, অনেকে দুষ্টামি করে এটাকে ব্রুট মেজরিটি বলেন, বাট জনগণ ভোট দিছে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা তাদের আছে। সুতরাং তারা যেগুলোকে মনে করবেন যেগুলো আইনে পরিণত হওয়া দরকার করেছেন, বাকিগুলো তো আইনে পরিণত হবে না এরকম তো কথা নয়। একটা পার্লামেন্টে কি কাজ হয়? একটা পার্লামেন্টের প্রধান কাজই তো হলো আইন প্রণয়ন করা। ভাই মাত্র 2 মাস গেছে, 5-60 মাস থাকার কথা, তাই না? তাহলে 58 মাস এখনো আছে আপনাদের কাছে। তো 58 মাস অপেক্ষা করে আপনি এইসব নিয়ে আলোচনা করেন না। হাইকোর্টের যেটা হয় নাই, বা আপনার এন্টি করাপশন কমিশনের যেটা হয় নাই, মানবাধিকার কমিশনের যেটা হয় নাই, গুম কমিশনের যেটা হয় নাই, সেটা আরো আলোচনা করা দরকার। তাড়াহুড়ো করে অনেক আইন প্রণয়ন করা হয়েছে, এটা ব্যারিস্টার সাহেব জানেন। ব্যারিস্টার সাহেব নিজেও আইনের মধ্যে ঢুকলে বুঝতে পারবেন কত তাড়াহুড়া, কত কি। আপনি 18 মাসের মধ্যে 133টা জায়গায়, বড় বড় জায়গায়,
ছোট জায়গা না, কিন্তু বড় বড় জায়গায় হাত দিচ্ছেন। এই এরকম সংবিধানের ভেতরে এত হাত কিন্তু জেনারেল জিয়া সাহেব বা জেনারেল এরশাদ সাহেব দেন নেই। ওখানে অনেক ধরনের মার্শাল ল অর্ডিন্যান্স করা হয়েছিল, মার্শাল ল অ্যাক্ট করা হয়েছিল, মার্শাল ল অর্ডার করা হয়েছিল, সেগুলোকে তাদেরকে বৈধতা দিতে হয়েছে। তো ইউনূস সরকারকে তো বৈধ না অবৈধ এটা নিয়ে তো আরো আলোচনা হবে, পরে গভীর আলোচনা হবে। বাট ইউনূস সরকার একটা অন্তর্বর্তীকালীন সরকার, এটা নির্বাচিত সরকার না, এটা অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা একটা সরকার। এই অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছে এবং তখনকার যে সক্রিয় রাজনৈতিক দল, তারা ইউনূস সাহেবকে প্রধান উপদেষ্টা হিসেবে মেনে নিয়েছে এবং তারপর ইউনূস সাহেব একটা উপদেষ্টা পরিষদ করেছেন। সেই উপদেষ্টা পরিষদের পারফরমেন্স নিয়ে কথা বলা যাবে না, সেই উপদেষ্টা পরিষদ কি কি করছে এটা নিয়ে কথা বলা যাবে না, সেই উপদেষ্টা পরিষদ যা করছে সব কি একদম ওহির মতো নাজিল হয়ে যাবে নাকি? নো, তাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে, তারা যদি কোথাও ভুল করে থাকেন, সেগুলো কথা বলতে হবে এবং কথা বলে বলে আমরা সংস্কারের দিকে এগিয়ে যাবো। সংস্কার এমন নয়, এটা বিপ্লব নয় যে সংস্কার চাপাই দিবেন, একটা জোর করে আপনি চাপিয়ে দিবেন। সুতরাং বিএনপি যে একটা সরকার গঠন করেছে, যার বয়স 2 মাসের কয়েকদিন বেশি, সেই সরকারকে আপনি সময় দেন, সময় দেওয়ার পর দেখেন যে বিএনপি সরকার আমাদের যে সংস্কারগুলো প্রয়োজন, যেটা 55 বছর ধরে আমরা অনুভূত হয়েছে জাতির কাছে, যে কত কত কিছু সংস্কার না করলে গণতন্ত্র ঠিকমতো চলবে না, সেই সংস্কারগুলো অবশ্যই আমরা চাই এবং সেই সংস্কারের জন্য কথা বলতে হবে। এই সংস্কারের জন্য এমন কিছু করা যাবে না যাতে একটা অল্প দিনের সরকার আবার বিপদে পড়ে যায়। এবং আমরা বারবার বলছি যে আমাদের এখন প্রধান সমস্যা হচ্ছে জ্বালানি, এবং জ্বালানি কেন্দ্রিক সমস্যা দেশে, যে আপনি তো বলছেন শাহরিয়ার সাহেব, যে দেশে দুর্ভিক্ষ চলে আসবে, দুর্ভিক্ষ হয়ে যাওয়ার একটা পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি। তো এখন তো সমস্ত দলের দায়িত্ব, সরকারি দল এবং যারা বিরোধী দলে আছেন, যারা রাজনীতিতে আছেন, সকলের দায়িত্ব একটাই, দেশকে এই সংকটের হাত থেকে কিভাবে রক্ষা করা যায়। সেই সংসদীয় কমিটি হয়েছে না, কমিটিতে তো সরকারের পক্ষ থেকে ভালো অফার দেওয়া হয়েছে, 5 জন, মানে ওনাদের সিট হলো 68 জন, দিছে তো 5 জন, সমান সমান দিয়ে দিছে না। তো সমান সমান দেওয়ার পরে আপনারা আলোচনা করেন, বসেন, ঠিক করেন কিভাবে কি করা যায় এবং কিভাবে এই সংকটটা মোকাবেলা করা যায়। শুধুমাত্র বললে তো হবে না। যেমন একজন নেতা সংসদে বললেন যে উনি 8 বার ঘুরে টুরে 8 ঘন্টা ঘুরে ঘুরে তেল পান নাই। এখন ওই নেতার বক্তব্য আমি বিশ্বাস করব কি অবিশ্বাস করব, এটা শাহরিয়ার সাহেবের কথা বলার পরে আমি এখন সন্দেহ হয়ে যাচ্ছে। প্রথমে আমি বিশ্বাস করে ফেলেছিলাম যে একজন এমপি 8 ঘন্টা ধরে বিভিন্ন জায়গায় ঘুরলেন, তেল পেলেন না। শাহরিয়ার সাহেব তেল পেয়ে গেলেন, কাকে ফোন করলেন? ডিসিকে ফোন করলেন, তেল পেয়ে গেলেন। তাহলে সেই এমপি তাহলে সংসদে দাঁড়িয়ে সত্য কথা বলেছে এরকম তো মনে হওয়ার কোনো কারণ নেই, সত্য কথা বলেন নেই। একজন এমপির তেল পাওয়ার এই সমস্যা হওয়ার কথা না, সমস্যা হতেই পারে না উনি যদি প্রশাসনের সাথে যোগাযোগ করেন। একজন এমপি 8 ঘন্টা ধরে ঘুরবেন, তেল পাবেন না, তারপর এটা পার্লামেন্টে বলবেন, মানে এগুলো সরকারকে বিব্রত করার জন্য বলা। ঠিক আছে, আপনি এটা একটা খেলা, পার্লামেন্টে খেলতে থাকেন, খেলা চলতে থাকুক, কিন্তু এমন খেলা খেলবেন না যেখানে মানে সত্যের অপলাপ হয়, যেখানে মিথ্যাচার হয়ে যায়, যেখানে খামাখা একটা সিচুয়েশন ক্রিয়েট করা হয়। জি, অসংখ্য ধন্যবাদ জনাব আবু আলম শহীদ খান। আমি একটু ডক্টর আতিক মুজাহিদ আপনার কাছে আসি, যে গণভোট ইস্যুতে আসলে হঠাৎ কেন আন্দোলনের হুমকির রাজনীতির মাঠ কেন উত্তপ্ত হয়ে উঠলো, কি বলবেন? জি ধন্যবাদ। আমি লাস্ট কথা থেকে আসি। আসলে তেল সংকট, এটা স্বীকার করতে হবে, না করাটাই হচ্ছে অন্যায়, সত্যকে অপলাভ হবে। আমার আপনি যদি প্রমাণ চান, আমি কোনটা বলবেন, সেই পাম্পে গিয়ে 2টা লাইন হয়, যেটা একদম গভর্নমেন্ট অফিসার এবং যারা বলে ভিআইপি বলে তাদের লাইনে দাঁড়াইলো 5 ঘন্টা করে গাড়ি রেখে তারা তেল পায়, 2টার পরে তেল ছাড়ে। সো যেটা সত্য সেটা বলতে হবে। প্রবলেম হলো যখন সত্যকে আপনি হাইডিং করবেন তখনই ঝামেলাটা হবে। মানুষ যখন জানবে যে দেশে আসলেই সংকট আছে, সুতরাং আমাদেরকে নিতে হবে স্বচ্ছভাবে। দাম তো বাড়ানো হয়েছে ভাই, এখন তো আর মজুত করার সুযোগ নাই, দাম তো পেয়ে গেছে, লাভ যারা করা তারা তো করেই ফেলছে। আমাদের 20 টাকা 30 টাকা করে করছে লাভ, সব জায়গায় তখন লাভ হয়ে গেছে, যেটার জন্য ওরা ওয়েট করতেছিল মজুত করার, যে মজুতদার থাকে তাও তাহলে খুশি এখন, তারপরে জনগণ তেল পাচ্ছে না। একুরেট হিসাবটা আসলে দেওয়া হচ্ছে না, যেটা দেওয়া হয় বিবৃতিতে সেটার সাথে মিল নাই। সেটা তো আপনি যদি রিপোর্টও দেখেন যে এক্সপোর্ট যেখান থেকে করা, আমাদের কাস্টমস তার ডাটা নিবেন, আমাদের বিপিসি ডাটা নিবেন, মন্ত্রণালয়, 3টা নিয়ে দেখবেন মেলে না। তো এরকম আমি সংসদ নিজে দাঁড়িয়ে দেখিয়ে বলেছি এই হলো ডাটা দেখেন, তারপরে বলছে না আসলে তেল তো আসতেছে, 200টা জাহাজ আসতেছে। আরেকটা উদাহরণ দিই, ER এনার্জি, যাদেরকে 1 লক্ষ টন আনার অনুমোদন দেওয়া হয়েছে। আরেকটা হচ্ছে KNS ইন্টারন্যাশনাল, তাকে 1 লক্ষ টন ডিজেল আনার অনুমতি দেওয়া হয়েছে। গত 8 এপ্রিল এই পার্লামেন্ট এই ক্যাবিনেট অনুমোদন দিচ্ছে ডিরেক্ট কেনার জন্য। OTM যেটা আমাদের সে মেথডও বাদ, যেহেতু ক্রাইসিস মোমেন্ট মানলাম। এই 2টা কোম্পানির বয়স কতটুকু জানেন? একজনের বয়স হচ্ছে 1 বছর, একজন হচ্ছে 25 সালে তৈরি করা, এবং তারা একটা হচ্ছে UK বেসড, একটা হচ্ছে সুইজারল্যান্ড বেসড। এইগুলোর অথরিটি কোথায় দিবেন আপনি? 2 লক্ষ টন যে আসতেছে, এর কোথা থেকে আসতেছে? এইগুলোর হিসাব আপনি যখন ধরবো তখন বলবেন তার এই তেলগুলো আসলো। আপনি বললেন 36টা জাহাজ ভিড়ছে, 36টা কয়টা তেলের আপনারা জানেন?
মাত্র তেলের আছে 2টা কি 3টা, বাকি সব হচ্ছে এলএনজি। তাহলে এত বড় ঢোক ঢাল পিটানো তো দরকার নেই আসলে আলটিমেটলি। আবার যেটা বললো যুগান্তরের রিপোর্ট আসলো আমাদের যে উপসে পড়া ভিড়, সুপার পেট্রো বলতেছে আমাদের, মেঘনা বলতেছে আমাদের তেল নিচ্ছে না, গভর্নমেন্ট চিঠি দিয়ে বলতেছে নেওয়ার দরকার নেই। সো তার মানে আপনি তো জিনিসটাকে, সিচুয়েশনটাকে আসলে ক্লিয়ার করতেছেন না। যাই হোক, কমিটি হয়েছে, আমরা দেখবো হোয়াট উইল হ্যাপেন, গভর্নমেন্ট বিরোধী দল কি করে সেটা। আমরা এই যে ব্লেম গেম খেলতেছি না, আমি বলছি ক্রাইসিস ম্যানেজমেন্ট গেম খেলা উচিত আমাদের। এখন 2 নম্বর আসি, গণভোট ইস্যুটা, এটা আজকের ইস্যু না তো। ওই সময় রিফর্ম এজেন্ডা যারা ছিল তারা মানবে না বলে গণভোট দেওয়া হয়েছে, সিস্টেমের মধ্যে নাই বলে তো গণভোটটা দেওয়া হয়, সিস্টেমে থাকলে গণভোট দেওয়া তো দরকার ছিল না। এখন আমার কাছে গণভোট ইস্যু না, ইস্যুটা হচ্ছে বাংলাদেশের ক্রাইসিস যেগুলো তৈরি করে, পাওয়ার ট্রানজিশন ক্রাইসিস কোথায় হয়, কেয়ারটেকার। বাংলাদেশ জাস্টিস সমস্যা, উই ওয়ান জাস্টিস, সব প্রধানমন্ত্রীতে দেখা থাকে, প্রধানমন্ত্রী আপনি তরুণ হত্যার বিচার করেন, প্রধানমন্ত্রী আপনি আমার অমুক হত্যার বিচার করেন। হোয়াট ইজ দিস? এটা রাষ্ট্র সিস্টেমে 3টা পিলারের মধ্যে একটা পিলার হচ্ছে আমরা জাস্টিস সিস্টেম। আপনি সেইটাকে একটা প্রধানমন্ত্রীর আন্ডার, এক্সিকিউটিভ পাওয়ার আন্ডার দিচ্ছেন। আপনি আহত হইলে আপনি তো জেলখানা পাবেন না, সরকারি দল বিরোধী দল হন, যে দলই হন, আপনার জাস্টিস পাওয়ার তো একটা অধিকার আছে রাষ্ট্রের কাছে। আপনার সাথে গভর্নমেন্টের প্যাক্টটা কি, সোশ্যাল কন্ট্রাক্টটাই হচ্ছে আমাকে তুমি জাস্টিস দিবা, নিরাপত্তা দিবা, রাষ্ট্রকে সেই জায়গাগুলো হচ্ছে অ্যান্টি করাপশন, ধরবেন কারে, ধরার সুযোগ নেই। মেজর 10টা জিনিস যেটা রাষ্ট্রের রিফর্ম করার দরকার আছে কিনা, আপনি নিজে বলেন, বিবেকের কাছে কোশ্চেন করেন যে এই রাষ্ট্রটাকে কি আমি বর্গা দিব কোনো দলের কাছে, নাকি রাষ্ট্রের সম্পদটা রক্ষা করবো, বিচারটা রক্ষা করবো। আমার দল ক্ষমতা আসছে তাই, আপনার দল তো যে কোনো সময় ক্ষমতা থেকে চলে যেতে পারে, পৃথিবীতে কেউ চিরস্থায়ী তো নয়। কিন্তু সিস্টেমগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে আমরা বারবার এরকম চিল্লাতে থাকবো, আন্দোলন করব। আপনি কোনো দলের পক্ষ থাকতেই পারেন কিন্তু আপনি জাস্টিসের বিপক্ষে থাকতে পারেন না। আপনি যে কোনো দলের পক্ষেই থাকতেন কিন্তু আপনি একটা এন্টি গভর্নমেন্ট বা কোনো দুর্নীতির পক্ষে থাকতে পারেন না। আমি ঘুরে ফিরে দেখলাম এখানে আমাদের কয়েকটা সিস্টেম ধ্বংস করা হয়েছে, সেইগুলোই তো বাতিল করা হয়েছে। আপনার মানবাধিকার লঙ্ঘনের বিষয় আছে, এন্টি করাপশন, তারপরে হচ্ছে আমাদের জাস্টিস সিস্টেম, কেয়ারটেকার গভর্নমেন্ট এবং নির্বাচন কমিশন, যেটা দিয়ে আপনি আসবেন বলতেছেন যে আমি ইলেক্টেড হব থ্রু একটা ফ্রি ফেয়ার ইলেকশন। সেই জায়গায় যদি সংকট থাকে তাহলে আপনি কিভাবে করবেন? বাংলাদেশের মানে এত নিউট্রাল, এত ভদ্র, এত সিভিল সোসাইটি হয়ে গেছে, এত সিভিলাইজড, ডু নট আন্ডারস্ট্যান্ড ইভেন হাউ টু ফাক। এবং আপনি পার্লামেন্ট মেম্বারদের নিয়ে ধরে ধরে জিজ্ঞেস করেন তো যে পার্লামেন্ট মেম্বার কাজ কি কয়জন বলতে পারবে? এটা হচ্ছে বিগ কোশ্চেন আমার কাছে। আমি সম্মানটা কি বলতেছি, হয়তো বলতে পারে। তাহলে আপনি ব্যুরোক্রেট হন আর যেই হন, আমাদের ব্যুরোক্রেটটা কি তার নিয়ম অনুযায়ী আচরণ করে? ওনা তো ওভার পাওয়ার চেষ্টা করে সবাই, তার জিনিসটা ঠিক রাখার পরে। সুতরাং তাহলে মানুষ প্রফেশনাল আকারে যদি রাষ্ট্রকে বিভাজন মুক্ত, রাষ্ট্রের কিছু নেচার থাকে, সেটা দেওয়ার পরে আপনি দলীয়ভাবে আপনি পাওয়ার এক্সারসাইজ করেন। ধন্যবাদ। সেই পিলার গুলাকে নষ্ট করা, এটাকে রিফর্ম করাটাই ছিল তো মূলত এটা গণভোটের উদ্দেশ্যটা বুঝতে হবে। আমরা সবসময় আইন ফাঁক বিরতিতে যেতে হবে। শেষ করি 1 সেকেন্ডে, শেষ করে ওনাদের একটা চমৎকার বই বেরোয়েছে, সংবিধান তবে কিন্তু যদি, এইগুলো দিয়ে আপনার পাওয়ারটা খেয়ে দেওয়া হয়েছে। আপনাকে বলে ইউ আর দ্য সভরেন পিপল, বাট ইন দ্য নেম অফ বাট যদি এইসব কন্ডিশনস থাকে আপনার পাওয়ারটা গোস ব্যাক টু দ্য প্রাইম মিনিস্টার। অনলি দ্য প্রাইম মিনিস্টার ইজ আনআস্কেবল, আনঅ্যাকাউন্টেবল, তাকে কেউ প্রশ্ন, কোনো বিচার কিছুর ঊর্ধ্বে রাখতে পারবে না। বাকি সবাই, ইভেন এখনকার যে প্রেসিডেন্ট আছে তাকেও বন্দি ইন দ্য প্রাইম মিনিস্টারের হ্যান্ড। জনগণ আমাদের এক ব্যক্তির হাতে। সুতরাং দিস ইজ প্রজাতন্ত্র না, এটা হচ্ছে রাজতন্ত্র ইন দ্য নেম অফ প্রজাতন্ত্র। দ্যাট ইজ দ্য ডেফিনিশন। ধন্যবাদ ডক্টর আতিক মুজাহিদ। আমি একটু বিরতিতে যেতে হচ্ছে, একটু বিরতি থেকে এসে আমার সঙ্গে আছেন জনাব কামরুজ্জামান রতন এবং জনাব মাসুদ কামাল, দুজনের কাছে আমি একটু যেতে চাই। প্রিয় দর্শক, দেশ সংলাপে নিচ্ছে একটু ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। দেশ সংলাপে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমি একটু যেতে চাই জনাব কামরুজ্জামান রতন, সংসদ সদস্য, আপনার কাছে আসে যে গণভোট ইস্যুতে আসলে কি হলো? গণভোট কিংবা সংস্কার ইস্যুতে বিএনপি নির্বাচনের আগে থেকেই বলেছে, গণভোটের পক্ষেও বলেছে, নির্বাচনের পরও সংস্কার করবে বলছে, কিন্তু এখন আসলে কি হলো যে বিরোধী দলকে রাজনীতির মাঠে ঠেলে দিল? রাজনীতি উত্তপ্ত হচ্ছে কিনা? আমি প্রথম প্রশ্নটার উত্তর একটু দেওয়ার আগে একটু আমাকে বারবার আমি যেতে চাচ্ছি না, আমাকে যেতে হবে ব্যারিস্টার শাহরিয়ার কবির ভাইয়ের সাথে। উনি বলেছেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে আমরা এখানে পার্লামেন্ট মেম্বার হয়েছি। তো এটা তো তাহলে আমার এখানে কথা বলাই তো উচিত না, কারণ আমি তো অবৈধ। উনি মেনে নিয়েছেন, ওনার দয়ের দাক্ষিণের উপর তো আমার এখানে বসা ঠিক না। ছোট্ট একটা কথা বলি, ওইখানে ওনাদের 11 দলীয় জোটের যে নুরানি যদি আজকে আমাকে এই অপবাদটা দিত বা এই ধরনের ইলেকশনিং এর ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আমি পার্লামেন্ট মেম্বার হচ্ছি, এটা যদি বলতো ওনাকেই আমি স্যালুট দিতাম। আসলে এতভাবে একটা মিথ্যার উপর বয়ান দিয়ে আমাদেরকে এত মেলাইন করে, একটু মনে করি যে এটা শাহরিয়ার কাছে আমি একটু পরবর্তীতে আমাদের সম্মানের ক্ষেত্রে উনি একটু সচেতন হোক। এখন আপনি দেখেন যে গণভোটের প্রশ্নে যেটা বলে এখন যে আলোচনাটা হচ্ছে সেটা কি রাস্তার জনগণের, না যে গণভোটটা, এই গণভোট না নির্বাচিত সংসদের বা জনগণের ইচ্ছায় যে আইনটা হবে? আমরা কোন দিকে যাচ্ছি?
এখানে কিন্তু বেসিক্যালি আমি যেটা বলতে চাচ্ছি যে রাস্তার জনগণের গণভোটের উপর যেটা একটা আমরা প্রাধান্য দেওয়া উচিত ছিল, সেটার জন্য বলি বিগত এই বাংলাদেশের 3টা লোকের নাম বলবো আপনি, মঈনুদ্দিন, ফখরুদ্দিন, আলী রিয়াজরা বাংলাদেশে কোন প্রেক্ষাপটে আসে সেদিকে আমি যাব না। তারা যা কিছু করে গেছে এই দেশেই তারা থাকে না, যার দেশের এই দেশের মাটিতে থাকার মতো যাদের নৈতিক সাহস যাদের থাকে না, সুতরাং তারা কি করে গেছে ওইটার উপর আমি আপনার কিন্তু ভবিষ্যতে আমার রাজনীতি বা আমার দেশের কিন্তু ভালো কিছু হবে না। এখন আমাদের রাজনীতির পাশাপাশি আমরা মনে করি আইসিজি একটা ইন্টারন্যাশনাল একটা ক্রাইসিস গ্রুপ আছে, যেটা আপনি ওয়ার্ল্ড ওয়াইড জানেন, যে তারা বাংলাদেশ নিয়ে কিন্তু অতীতেও দেখছি লাস্ট যে টেনিউরটায় এই রিজিমটাতে তারা বাংলাদেশের সত্যিকার মানে সমস্যাগুলো নিয়ে কথা বলেছে। গতকাল একটা সৌদি লম্বা তারা একটা রিপোর্ট দিয়েছে, এই বাংলাদেশের জন্য অর্থনীতিকে পুনর্জীবিত করা, নিরাপত্তার পরিস্থিতি উন্নতি এবং রাজনৈতিক সংস্কার নিয়ে সবার প্রচেষ্টায় একটা বড় একটা পদক্ষেপ কিন্তু তাদের একটা সাজেশনস কিন্তু এই দেশে একটা কাজে লাগে। এবং আমরা মনে করি এই জনগণের প্রতি ভোটারদের যে স্পষ্ট যে জনগণের যে রায়টা, এই রায়টাকে আমরা যদি একটা দীর্ঘস্থায়ী জনপ্রিয়তার মধ্যে এই দলটা থাকতে চায় এবং একটা টেকসই গণতন্ত্রের স্থিতিশীলতার জন্য যদি জাতীয়তাবাদী দল ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে বদান্যতা না, এই জনগণের প্রতি রায়ের প্রতি যে শ্রদ্ধা দিয়ে যে আলোচনাগুলো সংসদে আসবে, আমার ইনগ্রেটিংস তৈরি করার জন্য কিন্তু আন্দোলন আমরা কিন্তু সবাই এই শহীদুল আলমরা এই যে আমাদের কাইয়ুম ভাইরা সংসদে না এই পার্লামেন্টে কথা বলে বলে কিন্তু আমাদের উজ্জীবিত করেছে। শুধু যে আমরাই যে রাজপথ করেছি তা না কিন্তু, সুতরাং সবার সম্মিলিত প্রচেষ্টা, এটা 6 মাসের কোনো ব্যাপার না, যা করা দরকার ইনশাল্লাহ তারেক রহমান এটা করবে। এই প্রতিশ্রুতি তারেক রহমান ইনশাল্লাহ নিয়ে কিন্তু বাংলাদেশে এত প্রতিকূলতার পরে কিন্তু বাংলাদেশের ক্ষমতা আসছে। আর শাহরিয়ার বাইরে কিন্তু ডিপ স্টেট বা বিভিন্ন আমি বলি গত অন্তর্বর্তী সরকারের মধ্যে অনেকেই কিন্তু ভূত ছিল, ওই তাদের মাথায় কিন্তু অন্য কিছু তাদের ছিল। ইলেকশনের মাধ্যমে জনগণের ভোটের রায়ের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে একটা স্বাধীন গণতান্ত্রিক একটা রাষ্ট্র হোক, এটা অনেকেই চায় নাই। আমি মনে করি যেভাবেই হয়েছে এর মধ্যে দিয়ে আমাদের ভবিষ্যতের একটা ভালো কিছুর জন্য যে ট্রান্সপারেন্ট মানুষ দেখবে, মানুষ ভালো কিছুর জন্য আমাদেরকে নির্বাচিত করেছে। আমরা কোনো গুহার মধ্যে থেকে গুপ্তভাবে আমরা বাংলাদেশে কোনো রাজনীতি করতে চাই না এবং আমরা পার্লামেন্টে গিয়ে গুপ্ত কোনো মানে সাধনা বাসনা নিয়ে আমরা বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে চাই না। আমরা একেবারে সাদার মধ্যে আমরা সাদা থাকতে চাই, আমরা আর কালার মধ্যে আমরা হারিয়ে যেতে চাই। অসংখ্য ধন্যবাদ জনাব কামরুজ্জামান রতন। আমি একটু যেতে চাই জনাব মাসুদ কামাল আপনার কাছে। নির্বাচনের খুব অল্প সময়ের মধ্যে কি রাজনীতির মাঠ উত্তপ্ত হচ্ছে কিনা বা হলো কিনা? দীর্ঘ লড়াই সংগ্রামের পর আমরা দেখলাম যে গণতান্ত্রিক ধারায় ভোটের মধ্যে দিয়ে একটি সরকার আসলো, যে গণতান্ত্রিক ধারায় ফিরলো দেশ, সেই জায়গা থেকে হোঁচট খাওয়ার কোনো সম্ভাবনা বা দেখেন কিনা, শঙ্কা দেখেন কিনা? জি এখন যেটা হচ্ছে এখানে কিছু কিছু বিরোধের জি যে একদল আরেক দলকে একদম মানে সরকার থেকে নামাই দিবে, ক্ষমতা থেকে নামাই দিবে, এত বিরোধ তারা করবে বলে আমি মনে করি না। আর যে এখন যে এই মুহূর্তে যে বিরোধটা আছে, যেটা হলো কি আপনার মনে করেন ওই জুলাই সনদ নিয়ে, এই জুলাই সনদের ভবিষ্যৎ নিয়ে অনেক আগে আমি একটা মন্তব্য করছিলাম। আসলে ভাই জুলাই সনদ বলেন আর যাই বলেন, বিএনপির একটা 31 দফা আছে এবং সেই 31 দফা জুলাই সনদের জন্ম হওয়ার আগে তারও কয়েক বছর আগে তারা দিয়ে রাখছে। তো ওটা কি তারা এমনি এমনি দিছে? যখন তারা জুলাই সনদের এখানে প্রতিদিন আলাপ আলোচনা করতেছে, তখনও তারা 31 দফা নিয়ে সারা দেশে প্রচারণা চালিয়ে গেছে। কাজে তারা আসলে ওই 31 দফার সঙ্গে জুলাই সনদে যে যে পয়েন্টগুলো মিলবে বিএনপি ওটুকুই বাস্তবায়িত করবে। কথা হলো পরিষ্কার। এবং বিএনপির এই বাস্তবায়িত করার পিছনে যে লজিক, এই লজিককেও কিন্তু আমি ইগনোর করি না। কারণ তারা তো বলবে যে আমি তো 31 দফার ভিত্তিতে জনগণ আমাদেরকে রায় দিয়েছে, দেয় না দিছে। এখন ওনারা হয়তো বলবে না গণভোট এটা আমরা বেশি পাইছি, 70% পাইছি গণভোট। শুনেন, আমাদের এখানে গণভোটের যে হিসাবটা দেখানো হয়েছে, এই হিসাবটা আমার মধ্যে প্রচুর সন্দেহ আছে।
বাংলাদেশের এই 91-এর আগের থেকে আমি ভাই নির্বাচন কভার করি রিপোর্টার হিসাবে। আমি সারা জীবন দেখেছি এবং সারা দুনিয়াতেই দেখা যায় যে নির্বাচন হওয়ার সঙ্গে সঙ্গে সবাই বলে দেয় যে কত পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে। এইবারই একমাত্র দেখলাম এই নির্বাচন কমিশন, এই বাজা ভাঙ্গা নির্বাচন কমিশন বলি এটাকে আমি, এরা কত পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে এটা বলতে তাদের পুরা 24 ঘন্টা সময় লাগছে। পরের দিন 12টার পরে তারা ঘোষণা করছে নির্বাচনে ভোট কাস্ট কত পার্সেন্ট হয়েছে। কেন? তারা এই গণভোটকে গ্রহণযোগ্য করার জন্য, ভোটের ইকুয়েশনটাকে ম্যানেজ করার জন্য তারা এগুলি করছে। আর গণভোটে যেটা হয়েছে, গণভোট তো একটা অধ্যাদেশের আলোকে হয়েছে। রাষ্ট্রপতি এটা অধ্যাদেশ করছে। রাষ্ট্রপতি গণভোট সংক্রান্ত কোনো অধ্যাদেশ জারি করতে পারে না, তার এখতিয়ারেই নেই, তার এখতিয়ারের মধ্যে এটা নাই। ওই সংবিধানের 93 অনুচ্ছেদ যেটা আছে ওখানে স্পষ্ট বলা আছে সেটা পারে না করতে। সে এমন অধ্যাদেশ জারি করতে পারে যেটা নাকি সংসদে 151 জনের মাধ্যমে সাধারণ আইন হয়, গণভোট কোনো আইন না। কাজেই এইগুলো একটু জোড়াতালি মার্কা জিনিসটা ভাই। আপনি জুলাই সনদ যেটা বলতেছেন বলেন, এর সঙ্গে যতটুকু 31 দফা মিলবে ঠিক ততটুকুই টিকবে। তাহলে গণভোটের ভবিষ্যৎ কি? কোনো ভবিষ্যৎ কি নাই। হবে? একটা অবৈধ জিনিস কি ভবিষ্যৎ কি? গণভোট তো অবৈধ, এর আবার ভবিষ্যৎ কি? আমি নিজে গণভোটের কথা বলি। আমি নিজে গণভোট, আমার সামনে একটা 800 ব্যালট, গণভোটের অনেক কিছু আমি পছন্দ করি। তো ওইটা মনে করে আমি প্রথমে হা মার্কা ভোট দিয়েছিলাম, পরে দেখলাম অনেক কিছু আবার অপছন্দ করি, আবার নাতে একটা মেরে দিছি, আমি দুইটাই মারছি। বাংলাদেশে যারা গণভোট দিয়েছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি 95% লোক গণভোট না বুঝা দিছে, না বুঝা দিছে। কিসের এই গণভোটের কোনো মূল্য আছে নাকি? একটা প্যাকেজ দিয়ে দিচ্ছে, যে প্যাকেজের মধ্যে আপনি এতগুলি প্রশ্ন, সবগুলি প্রশ্ন উত্তর হা হবে, হয় নাকি এটা? কিন্তু বিরোধী এটা দলের হলো কি আলী রিয়াজ, ডক্টর ইউনুস, এই সমস্ত মতলবী লোকের একটা মতলব, এমন একটা আওলা, তারা মনে মনে বলছে যে এমন একটা আওলা পেজগি লাগাই যামু যে তোমরা সংসদে আসার পর এইটা নিয়ে কয়দিন মারামারি করবা। এই লোকগুলিকে ধরে আনা উচিত এখন। আলী রিয়াজ কই? এই লোক কোথায়? ওকে তো আমি দেশদ্রোহী বলি, যদিও সে আমার টিচার ছিল। সে তো দেশদ্রোহী, একটা দেশের এত বড় ক্ষতি করে দেশে এই দেশ থেকে পালায় চলে গেছে। এখন তো রাখেন তাকে। বিরোধী দল আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছে। শুনেন, আমি বলি অনেকে বলে আন্দোলন করে কিছু হবে না, আন্দোলন ডাকুক না। শুনেন, অগাস্টে যে আন্দোলনটা হয়েছিল, একটা বলে রাখি আপনাকে, অগাস্টে যে আন্দোলন হয়েছিল অনেকের সিফাসলা হয়ে গেছে কিন্তু, যে আমি করছি আমি করছি আমি করছি। ভাই, এই আন্দোলন করছে জনগণ। জনগণের মধ্যে হাসিনার বিরুদ্ধে এত ক্ষোভ জমা হয়েছিল, সেই জমা হওয়া ক্ষোভ, পুঞ্জীভূত ক্ষোভ, সেই ক্ষোভের কারণে আন্দোলন হয়েছে। আজকে ডাকুক না আন্দোলনের জন্য, ওই নেতারা যা ডাকুক, দেখেন আসে কয়জন। এখন জনগণ পালে উল্টা সবার প্রতি ক্ষুব্ধ। কাজে এগুলি বলে লাভ নাই, এগুলি ফালতু আলাপ করতেছে সবাই, যার যার মধ্যে বলতেছে। আওয়াজ তো দিতে হবে না, দিতেছে। অসংখ্য ধন্যবাদ জনাব মাসুদ কামাল। আমি একটু যেতে চাই, আমরা একদম সর্বডানে আছেন অ্যাডভোকেট হাসনাত কাইম। আপনার কাছে আসি যে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা হয়তো কিছুদিনের মধ্যে সংসদে শপথ নেবেন, ইতিমধ্যে তাদের মনোনয়ন যাচাই বাছাই শেষ হয়েছে। রাজনীতি, আগামী সংসদটি কেমন হতে যাচ্ছে? আমরা এখনই যে পরিস্থিতি দেখছি, ইভেন আপনি নিজেও বলেছেন যে গণভোট ইস্যুটি নিয়ে রাজনৈতিক পুরনো ধারায় ফেরার কোনো শঙ্কা আবারও তৈরি হবে কিনা? এইটা ধরেন আমি দুইটা কথা, 1 মিনিটে যদি শেষ করেন। আমি দুইটা কথা বলি। এক হচ্ছে যে এই সংসদকে, এখানে যারা সংসদ সদস্যরা আছে তাদের আমি বলি যে সংসদ যে কার্যকর হয় না, এটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কার্যপ্রণালী বিধি। কার্যপ্রণালী বিধির যদি সংস্কার না হয়, তাহলে সংসদকে কার্যকর করতে চাইলেই সরকার কিংবা বিরোধী দল মিলে এটা করতে পারবে না। অতএব সংসদের মধ্যে রাজনৈতিক বিরোধ নিষ্পত্তি হইতে হলে বিরোধী দল যাতে ওইখানে আসলে কাজ করতে পারে, তার জন্য কার্যপ্রণালী বিধির সংস্কার লাগবে। এইটা হচ্ছে এক। আমি একটা কথা বলতে চাই আপনাদের আলোচনার বাইরে, বাংলাদেশে ভবিষ্যতে একটা খাদ্য সংকট হইতে পারে। খাদ্য সংকটে পড়তে যাইতেছে এরকম 10টা দেশের একটা তালিকার মধ্যে বাংলাদেশ আছে। হাওর অঞ্চলে ধরেন ধান পাকা শুরু হয়েছে, ধান কাটা শুরু হয়েছে। একটা বৃষ্টিপাত, বড় বৃষ্টিপাতের যে সম্ভাবনা দেখা যাইতেছে, 7 দিন হয়তো আমরা ধান কাটার জন্য পাবো। আমি এটা, এখানে সরকারি দল এবং বিরোধী দলের এমপি সাহেবরা আছেন, আমি বলতে চাই যে হাওরের ধান কাটার জন্য নিচের অঞ্চলের ধান কাঁচা হোক পাকা হোক, কাঁচা পাকা হইলো আগামী 7 দিনের মধ্যে এটা কাটার জন্য যেন এর উদ্যোগ নেয়। না হয় বাংলাদেশ পরে আমরা এই আলোচনাগুলো করার সুযোগ পাবো না, বাংলাদেশ না খাওয়া দেশের মধ্যে পড়বে। ধন্যবাদ আপনাদের ধন্যবাদ। আমি ডক্টর আতিক মুজাহিদ 1 মিনিটে যদি শেষ করেন যে আগামী সংসদ এবং
কেমন হবে এবং রাজনীতি কি আবার পুরনো ধারায় ফিরছে কিনা যে আন্দোলনের পরে এই নতুন বাংলাদেশের যাত্রা শুরু করলো? ধন্যবাদ। এটা ডিপেন্ড করবে সরকারি দলের অ্যাকশনের উপর। কেমন দুইটা ক্রাইসিস, একটা আছে ইমিডিয়েট ক্রাইসিস আর একটা আছে পার্মানেন্ট ক্রাইসিস, যেটা আমাদের দীর্ঘদিন রয়েছে। দেশের রাষ্ট্রের কাঠামো সিস্টেম, যে সিস্টেম মানুষকে অপ্রেস করে, সেটাকে যদি পরিবর্তনের ধারায় না নিয়ে যায় এই সরকার, তাহলে আবার আগের মতো হইতে বাধ্য। কারণ এটা ন্যাচারগতভাবে আপনাকে অপশাসন দিবে, আপনাকে স্বৈরশাসক বানাবে, আপনার একটা নতুন একটা ইমেজ তৈরি করবে আপনি সবচেয়ে সুন্দর। আর এইরকম দেশদ্রোহী বানায় দিলেন একজনকে, মানে কমপ্লিটলি সব ইউনুস হাসিনা রিয়াজ সাহেবের দোষ। আমি এটাকে এইভাবে দেখতে চাই না, এটা উচিতও না। তাহলে ওই সময় আপনি দেশদ্রোহী লোকের সাথে বসে বসে আলোচনা করছেন। আর 31 পয়েন্টের ভিত্তিতে সরকার, মানে প্রতিটা জনগণ 31 পয়েন্ট পরে পরে মানে বিএনপিকে ভোট দিচ্ছে। এই কোয়েশ্চেনটা একটা রং কোয়েশ্চেন, ফেলাসি, রং লজিক্যাল ফেলাসি। আপনি মূল এজেন্ডায় আছেন, আসলে বাস্তবতা দরকার আছে কিনা। 2 নম্বর হাসান কামিম ভাই যেটা বলেছেন, হ্যাঁ আমাদের কৃষি মন্ত্রী অনেক কথা বলেন, আমরা ওনাকে রিকোয়েস্ট করবো কাজের কথা বলা উচিত, অ্যাকশন ওরিয়েন্টেড কথা বললে খুব ভালো হয়। এবং এই যে এখন যে হাওড়ের যে বিষয়টা, খুব ইমিডিয়েটলি দেখে যদি ব্যবস্থা নেওয়া দরকার সেটা আমরা অবশ্যই অ্যাড্রেস করবো আমাদের পক্ষ থেকে, যে বাংলাদেশ কৃষি প্রধান, এটা যদি ঠিক না থাকে, খাদ্য পেটে না থাকলে তো মানুষ মারামারি করবে। এখন অলরেডি মানুষের ভিতরে ক্ষোভ তৈরি হয়েছে। বিদ্যুৎ নাই, বিদ্যুৎ কি বলে আসে না, বিদ্যুৎ যায় না, কি বলে একটা শব্দ আছে না, যে বিদ্যুৎ আসে না, শুধু যায় আর কি 12-13 ঘন্টা। আমার ভাই এটা দেখবেন যে আমাদের ক্যাপাসিটি আছে 34,000, কিন্তু আমরা উৎপাদন করতে পারি মাত্র 9 থেকে 12,000। সেখানে আমাদের 2,000 ঘাটতি, কিছুদিনের মধ্যে এটা 4,000 ঘাটতি হবে। আমরা সংসদে ডিসিশন নিলাম যে আমরা 1 ঘন্টা করে সাফারিং করব, এটাতে কোনো সলিউশন হলো না। সলিউশন হচ্ছে আমাদের পর্যাপ্ত পরিমাণ মানে ফুয়েলস নাই, যেটা দিয়ে আমাদের শেষ করতে হবে। উদ্যোগ হওয়ার কথা। সো ধন্যবাদ। আমরা এটা ডিপেন্ড করবে আগামী দিন বাংলাদেশ কেমন চলবে, সরকারের কোন দিক মোটিভেশন, কোন দিক যেতে চায়, সেটার উপর ভিত্তি করে বাংলাদেশ আগাবে। যদি গুড গভর্নেন্স দিতে চায়, দিস ওয়েলকাম, আর না দিলে তো। ধন্যবাদ ডক্টর আতিক মুজাহিদ। আমি একটু যেতে চাই জনাব আবুল আলম শহীদ খান। পুরনো রাজনীতি কি আবারও ফিরবে বলে আপনার শঙ্কা আছে কিনা? না, আমার কোনো শঙ্কা নেই, কেননা আমার একটা পুরানা প্রবাদ আছে যে এক নদীর পানিতে 2 বার গোসল করলেও পানি বদলে যায়। সুতরাং আপনার 5ই আগস্টের যে গণ অভ্যুত্থান এবং গণ অভ্যুত্থানের পরে নানান কিছু ঘটনাবলীর মধ্য দিয়ে, নির্বাচনের মধ্য দিয়ে যে একটা পার্লামেন্ট গঠিত হয়েছে, একেবারে পুরানো ব্যবস্থায় ফিরে যাবে এরকমটা মনে করার কোনো কারণ নেই। এরকম মনে করছি না। নিশ্চয়ই সামনে আমরা আরো ভালো কিছু দেখতে পারবো। তবে এখানে শুধু সরকারের দায়িত্ব না, মানে রাজনৈতিক, এর আগেও এই কথাগুলো আলোচনা হয়েছে। বাংলাদেশের মানুষের মঙ্গলের জন্য সরকার তো আছেই, সরকার একটা রাজনৈতিক দল বিএনপি। এখন তো বিএনপির যেমন দায়িত্ব আছে, তেমনি দায়িত্ব আছে সকল রাজনৈতিক দলের। বিএনপি এই সমস্যার সমাধান করুক, বিএনপি এটা করুক, ওইটা সেটা করুক, আমরা একটু দেখি, তারপরে তারা ক্রাইসিসে পড়ুক, তাহলে তো আমরা ক্ষমতায় যাওয়ার সুযোগ সৃষ্টি হবে। এই যে রাজনীতির একটা ধারা আছে, এই ধারা থেকেও বেরিয়ে আসতে হবে। সুতরাং আমরা 8 মাস ধরে যে চর্চা করেছি সংস্কার নিয়ে, এবং যার কথা বললেন যে মিস্টার আলী রিয়াজ এখন এখানে নাই, উনি চলে গেছেন এসব করে। উনি তো মানে ভাইস প্রেসিডেন্টের মতো অবস্থা, মানে উনি ওই কমিটির চেয়ারম্যান ছিলেন, কো চেয়ারম্যান। তো উনি তো এইসব প্যাচ ট্যাচ লাগা দিয়ে চলে গেছেন। এটা নিয়ে আমরা আলোচনা করতে থাকি, আলোচনা করে সমাধান করি, কিন্তু সরকারকে প্রধানত জনগণের সমস্যার সমাধানের দিকে মনোযোগী হতে হবে। ধন্যবাদ। আমি ব্যারিস্টার শাহরিয়ার কবির, গণভোট ইস্যুতে যে কথাগুলো আসছে, গণভোটের যে আদেশের কথা বলা হচ্ছে, যে অবৈধ বলা হচ্ছে, এটা আসলে সমাধান কিভাবে সম্ভব? 1 মিনিটে যদি শেষ করেন। আচ্ছা, এর উত্তর আমার ভাই তো নাই, চলে গেল। 31 দফা পড়ে বোঝা সম্ভব, কিন্তু গণভোটের 4টা কোশ্চিন পড়ে বোঝা সম্ভব না। এটা বোধহয় খুবই কন্ট্রাডিক্টরি হয়ে গেল। সো 31 দফা যদি মানুষ বুঝে থাকে, তাহলে 4 দফা আরো আগে বুঝবে। আর বাংলাদেশের মানুষ রাজনৈতিকভাবে অনেক সচেতন। আর দ্বিতীয় কথা, গণভোট অবৈধ, এই উত্তরটা ভাইরা অনেকেই দিচ্ছেন। এই সরকারি ইউনিট সরকারই আউটসাইড দ্য কনস্টিটিউশন, গণভোটটাও আউটসাইড দ্য কনস্টিটিউশন। মানুষ তার ম্যান্ডেট দিছে। এখন আপনি 13 তারিখে এই আদেশ হলো, 13ই নভেম্বর, 12ই ফেব্রুয়ারি ইলেকশন হলো, এই কয়েকদিন আপনি বললেন না কেন? দেখি না বাবা, আমাদেরকে তো ট্রফি দিয়েই দিছে ফেব্রুয়ারিতে, ক্ষমতায় যাচ্ছি, যা বলে খালি সাইন করে যাই, ক্ষমতায় যাই তারপর দেখাই। ওই শেখ সাহেব যেমন 70 সালে বলছিল। আর আরেকটা জিনিস লাস্টে বলেনি, কোন সরকার মনস্টার হওয়ার জন্য বিরোধী দল প্রথম দায়িত্ব। বিরোধী দল যদি ভালো মতো কি পালন না করে, দায়িত্ব পালন না করে, বিরোধী দল যদি আবার আগেকার মতন সরকারের কাজ, আইন, সবাই কাজ হচ্ছে আইন প্রণয়ন করা, ওই যে রাস্তাঘাট দেখা না, গাড়ি চাচ্ছেন, বাড়ি চাচ্ছেন, অফিস চাচ্ছেন উপজেলা, এটা কোন পার্লামেন্টের সদস্যের কাজ না। তাহলে আপনি আগের জায়গায় ফিরে যাচ্ছেন। শেষ কথা, সেই জায়গায় ফিরে যাওয়া যাবে না। এটা হচ্ছে প্রধান দায়িত্ব হচ্ছে বিরোধী দলের, আর বিরোধী দলই পারে একটা সরকারের চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে নিয়ে আসতে। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার শাহরিয়ার কবির। আমি শেষ করতে চাই জনাব কামরুজ্জামান রতন, আপনাকে দিয়ে
রাজনীতি কি পুরনো ধারার রাজনীতি কি ফিরছে কিনা এখন যে পরিস্থিতি আমরা লক্ষ্য করছি? শেষ কথা কি বলবেন? ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি জুলাই এই জেনজিরা আমাদেরকে সচেতন এবং সতর্ক করেছে। পুরনো ঘুণে ধরা রাজনীতিতে যেতে চাইলেও কেউ পারবে না। আর আমাদের বারবার আমরা পুরনো ধারা রাজনীতিতে চলে যাচ্ছি, এটা আমাদের ভিতরে রাজনৈতিক অপপ্রচার। আমি ওইটাকে সামনে রেখে ওইটা আমার জন্য সতর্ক অবস্থা। আমি এটা মনে রাখবো যে আমার পিছনে এরকম একটা প্রপাগান্ডা আমার পিছনে কাজ করছে, যার কোন বেস থাকবে না, যা মিথ্যা উপর ভর করে তার একটা সত্যকে মানে ধামাচাপা দিতে চাবে। তবে গণভোট প্রশ্নে বা যে কোনো দাবির প্রশ্নে আমার একটাই দাবি, যা করেছে অতীতের এই যে অন্তর্বর্তী সরকার অনেক কিছু গোজামিল দিয়ে এবং দায় সারা গোছের সেটা পরবর্তীতে যার সরকার আসবে তাদের মধ্যেও এই ধরনের একটা মানে অগোছল অবস্থা এবং তারা যেন শান্তিতে না থাকে এরকম একটা ব্যবস্থা কিন্তু তারা করে গিয়েছে। কিন্তু আমি মনে করি আমরা যাই আলোচনা করি এই আলোচনা এখানেও থাকবে। যদি এরকম ভাবে বিএনপি না মানা পর্যায়ে কোনো কিছু যদি চলে যায় সেখানে আমি মনে করি যে আমাদের প্রথম বুঝতে হবে আমরা বিভিন্ন কথা বলবো, বিভিন্ন মত পথের কথা বলবো, কারণ দিন শেষে আইনের জন্য যেরকম রান্নার ইনগ্রেডিয়েন্টস আমি সবকিছু রান্না করব, কিন্তু আমাকে কিন্তু ভালো রাঁধুনির মাধ্যমে কিন্তু সেটাকে কুকিং করে কিন্তু আমাকে খেতে হবে। তুমি আমি যাই চিন্তা করবো পার্লামেন্ট ইজ দ্য হাইয়েস্ট অ্যামং দ্য লাস্ট, এইটার মাধ্যমে আইনগত বৈধতা দিয়ে আমি আমার ভবিষ্যতের প্রজন্মের জন্য আমি ভালো কিছু রেখে যেতে চাই। অসংখ্য ধন্যবাদ। দেশ টিভির বিশেষ এই আয়োজন দেশ সংলাপ যেখান থেকে দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে আমাদের অতিথিদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আগামী পর্বে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ দুপুর।